আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 65তম ব্যাচ। আজকে আপনাদের 11তম ক্লাস। আজকের ক্লাসের টপিক হচ্ছে, আজকে আমরা এসইওর ইন্ট্রোটা জানবো, এর টাইপস এবং ক্লাসিফিকেশন সম্পর্কে জানবো। তো তার আগে আমি আপনাদেরকে একটু বলে নেই, আমাদের হচ্ছে মিড টার্ম এক্সাম হবে। আজকের ক্লাসটা হয়ে গেলে পরে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আপনাদের মিড টার্ম এক্সাম নিব। তো মিড টার্ম এক্সামের হচ্ছে ব্রিফিংটা আমি এখন দিব। তো সবাই একটু কেয়ারফুলি শুনবেন। আর হচ্ছে যদি কোনো প্রশ্ন থাকে ক্লাস শেষে আমাকে প্রশ্ন করবেন। তো আমাদের মিড টার্ম এক্সামটা হচ্ছে 40 মার্কস, সরি 50 মার্কসের একটা এক্সাম। টাইম হচ্ছে 40 মিনিটস। এখানে হচ্ছে আপনাদের 25টা এমসিকিউ থাকবে। 25টা এমসিকিউর জন্য 25 মার্কস, আর 5টা শর্ট কোয়েশ্চেনের জন্য হচ্ছে 25 মার্কস। তো ইন টোটাল হচ্ছে 50 মার্কসের এক্সাম। তো আপনাদের ক্লাস তো হচ্ছে শনি সোম বুধ। আপনারা চাইলে সোমবার এক্সাম দিতে পারেন। আর যদি প্রিপারেশনের জন্য মনে করেন যে আপনাদের টাইম লাগবে, সেক্ষেত্রে আপনারা সোমবারটা বন্ধ রেখে বুধবারে দিতে পারেন। তো আপনারা সবাই আমাকে ডিসিশনটা জানাবেন আপনাদের, এখন না, আমি যখন বলবো তখন। আচ্ছা, একটা মিনিট। তো যেটা বলছিলাম, 50 মার্কসের এক্সামে পাস মার্কস হচ্ছে 35। অ্যাটলিস্ট 35 পেতে হবে পাস করতে হলে। তো যারা হচ্ছে অনলাইন এক্সামের সাথে পরিচিত না, তাদের জন্য হচ্ছে একটা নতুন এক্সপিরিয়েন্স হবে। এটা আসলে মূলত হচ্ছে আপনাদের অনলাইন এক্সামের সাথে ইন্ট্রোডিউস করানোর জন্যই এই এক্সামটা নেওয়া হয়। আর পাশাপাশি হচ্ছে প্রিভিয়াস যে লেসনগুলো আমরা পড়ে এসেছি, এগুলোকে জাস্ট একটু রিওয়াইন্ড করানো বা রিক্যাপ করানোর জন্যই এক্সামটা নেওয়া। তো আপনাদের কোয়েশ্চেন প্যাটার্নটা তো আমি বললাম, 25টা এমসিকিউ থাকবে আর 5টা শর্ট কোয়েশ্চেন থাকবে। টপিক হচ্ছে আপনাদের এই লাস্ট ক্লাসে যা যা কিছু শেখানো হয়েছে, লাস্ট ক্লাসগুলোতে যা যা কিছু শেখানো হয়েছে, সেগুলো থেকে কোয়েশ্চেন আসতে পারে। ডিজিটাল মার্কেটিং নিয়ে প্রশ্ন থাকতে পারে, টেকনোলজি নিয়ে প্রশ্ন থাকতে পারে, ফ্রিল্যান্সিং নিয়ে প্রশ্ন থাকতে পারে। তো এই বিষয়গুলো হচ্ছে আপনারা একটু প্র্যাকটিস করে নেবেন, আর ক্লাস ভিডিওগুলো আশা করি দেখে নেবেন সবাই। তো আপনাদের এক্সামটা কবে দিবেন আমাকে জানাবেন একটু পরে, আমি যখন বলবো। তো এক্সামটা হচ্ছে যেহেতু অনলাইনে হবে, সেদিন ক্লাস হবে না। যেদিন আপনাদের এক্সাম থাকবে আমি গ্রুপে নোটিশ দিয়ে দেবো। এক্সাম টাইমিং এর 5 মিনিট বা 10 মিনিট আগে হচ্ছে গ্রুপে আমি নোটিশ দিব। ওই নোটিশের মধ্যে হচ্ছে লিংক থাকবে। ঠিক আছে, গুগল ড্রাইভে লিংক দিয়ে দিব। ওই লিংকে ক্লিক করলে আপনারা প্রশ্নপত্রটা পেয়ে যাবেন। তো ওখানে হচ্ছে আপনাদের পরীক্ষা দেওয়ার জন্য আপনাদের হচ্ছে নাম আর রোল নাম্বার, যেটা হচ্ছে আপনাদের অ্যাডমিশনের সময় দেওয়া হয়েছিল, নাম আর রোল নাম্বারটা দিয়ে তারপর হচ্ছে আপনারা অ্যান্সার করবেন। যাদের রোল নাম্বার হারিয়ে গেছে, মনে নাই, ভুলে গেছেন, এটা সেটা একটু এসএমএস গুলো চেক করবেন, আপনাদের ফোনের এসএমএস গুলো চেক করবেন। যখন আপনারা অ্যাডমিশন নিয়েছিলেন সবাইকে রোল নাম্বার দেওয়া হয়েছিল। আর ইন কেস যদি আপনি রোল নাম্বারটা ভুলে যান, একটু অফিস টাইমে অফিসে যোগাযোগ করে রোল নাম্বারটা কালেক্ট করে নেবেন, ভর্তির সময় যে রোল নাম্বারটা দেওয়া হয়েছিল। তো ওখানে আপনাদের নাম আর রোল নাম্বার দিয়ে হচ্ছে আপনারা লেখা শুরু করবেন। কোয়েশ্চেন হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকবে, ইংলিশে থাকবে। অ্যান্সারও আপনাদেরকে ইংলিশে করতে হবে। মাল্টিপল চয়েস কোয়েশ্চেন তো যেটা শুধু রাইট অ্যান্সার সেটাতে ক্লিক করবেন। আর শর্ট কোয়েশ্চেন যেগুলো থাকবে সেগুলো হচ্ছে আপনাকে টাইপ করে লিখতে হবে। তো শর্ট কোয়েশ্চেনের অ্যান্সার খুবই শর্ট হবে। ওখানে হচ্ছে যা কোয়েশ্চেন আসবে সেটা টু দা পয়েন্টে শুধু অ্যান্সারটা লিখলেই হবে। 5 মার্কসের জন্য যে আপনাকে অনেক বেশি লিখতে হবে এরকম না। আপনার কাছে যা জানতে চেয়েছে সেটা হচ্ছে কারেক্টলি যদি আপনি বলে দেন, তাতেই হচ্ছে আপনি ফুল মার্কস পেয়ে যাচ্ছেন। তো প্রত্যেকটা কোয়েশ্চেন হচ্ছে রিকোয়ার্ড। অবশ্যই আপনাকে প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে তারপর হচ্ছে অ্যান্সার শিটটা সাবমিট করতে হবে। আপনি যদি কোয়েশ্চেনের অ্যান্সার নাও পারেন, সেখানে আপনাকে টাইপ করে কিছু একটা লিখে দিতে হবে, নতুবা অ্যান্সার শিটটা সাবমিট হবে না। ঠিক আছে, সাবমিশনের জন্য অবশ্যই প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার আপনাকে করে তারপর সাবমিট করতে হবে।
তো আপনি হচ্ছে 40 মিনিটস টাইম থাকবে, 40 মিনিট সময়ের মধ্যে আপনি এটা কমপ্লিট করবেন। কমপ্লিট করে কোয়েশ্চেন পেপারটা সাবমিট করবেন। সাবমিট করার পর আপনার কাছে জানতে চাইবে যে আপনি অ্যানাদার সাবমিশন চান কিনা বা আরেকবার সাবমিট করতে চান কিনা। প্রয়োজন নাই, একবার সাবমিট করলেই হচ্ছে এটা সাবমিট হয়ে যায়। তো সাবমিট করার পর আপনারা ভিউ রেজাল্ট বা ভিউ স্কোর এরকম একটা অপশন দেখতে পাবেন। সবাই একটু কেয়ারফুলি শুনবেন। সাবমিট করার পর ভিউ রেজাল্ট বা ভিউ স্কোর এরকম একটা অপশন আপনারা দেখতে পাবেন। ওখানে ক্লিক করলে আপনারা হচ্ছে যেই অ্যান্সার শিটটা এইমাত্র সাবমিট করেছেন ওটা আপনাদের সামনে আসবে। তো ওখানে আপনি কয়েকটা কারেক্ট অ্যান্সার করেছেন, কয়টা ইনকারেক্ট অ্যান্সার করেছেন ওটা শো করবে আপনাদের সামনে। তো 25টা যে এমসিকিউ থাকবে, ওখানে আপনি যতগুলো সঠিক অ্যান্সার করেছেন সেগুলো টিক মার্ক দেওয়া থাকবে, আর যেগুলো রং অ্যান্সার হয়েছে বা ইনকারেক্ট হয়েছে সেগুলো ক্রস দেওয়া থাকবে। তো আপনি ওখানে কাউন্ট করে নেবেন যে এমসিকিউতে আপনি কত পেয়েছেন। আর নিচে যে 5টা শর্ট কোয়েশ্চেন থাকবে ওখানে আপনারা সবাই দেখবেন যে আপনাদের সবারগুলো ক্রস দেওয়া। ঠিক আছে, ম্যাক্সিমামই দেখবেন ওখানে আপনাদের অ্যান্সার গুলো ক্রস দেওয়া, মানে এগুলো ইনকারেক্ট হয়েছে এরকম দেখাচ্ছে। তো এটার একটা কারণ আছে, এই কারণটা আমি বলে দিচ্ছি। তো এটা নিয়ে অনেক স্টুডেন্টদের মধ্যে একটু কনফিউশন হয়, যে অনেকেই প্রশ্ন করে যে আপু আমি তো সঠিক অ্যান্সার দিয়েছি, তাহলে আমার এটা কেন ক্রস করে দিল বা কেন এটা আমার রং দেখাচ্ছে। এটার কারণটা হচ্ছে এখানে কোয়েশ্চেনের অ্যান্সার গুলো যিনি হচ্ছে সেট করে দিয়েছেন বা ধরুন যারা সেট করে দিয়েছে, হুবহু যদি ওই অ্যান্সারটার মতো না পায়, যেহেতু এটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর হচ্ছে উম, সে তো আর মানে সবার মানে সব ধরনের অ্যান্সার তো আর ইয়ে করার মতো তার ইন্টেলিজেন্সই নাই। মানে এটা তো কম্পিউটার হচ্ছে এটা চেক করছে। তো সে কি করে, হুবহু যে অ্যান্সারটা ওখানে সেট করে দেওয়া হয়েছে ওইটার মতো না পেলে সে কি করে, মনে করে যে এটা ইনকারেক্ট, এ কারণে সেটাকে ক্রস করে দেয়। এখন এক একজনের লেখার প্যাটার্ন হচ্ছে এক এক রকম। আবার অনেকে হয়তো যেখানে ক্যাপিটাল লেটার ইউজ করার কথা সেখানে স্মল লেটার ইউজ করবেন। যেখানে পাংচুয়েশন দেওয়ার কথা, কমা দেওয়ার কথা, ফুল স্টপ দেওয়ার কথা, সেখানে কমা বা ফুল স্টপ ব্যবহার মানে করবেন না, অনেকেই আছেন করবেন না। আবার কোনো কোনো বিষয় আছে যেমন পয়েন্ট আকারে আমরা লিখি, যেমন 1 2 3 4 এভাবে লিখি, কেউ ABCD এভাবে লেখে। তো এক একজনের লেখার প্যাটার্ন হচ্ছে এক এক রকম। তো এই সবগুলো তো কম্পিউটার রিড করতে পারে না। এই কারণে ওখানে যেভাবে অ্যান্সারটা সেট করে দেওয়া হয়েছে হুবহু যদি ওইটার মতো না পায় তখন সে এটাকে ইনকারেক্ট মনে করে এটাকে ক্রস দিয়ে দেয়। কেন দেখা যাবে? আমি কি স্ক্রিন শেয়ার করেছি একটা সিম্পল জিনিস? তো বোঝেন না কেন আপনারা? আমি কি এখনো স্ক্রিন শেয়ার করেছি? আমি তো এক্সামের ব্রিফিং দিচ্ছি। মন দিয়ে শোনেন কি বলছি। এখনো আমি স্ক্রিন শেয়ার করিনি, এজন্য কিছু দেখতে পাচ্ছেন না। আচ্ছা, তো যেটা বলছিলাম যে হুবহু যদি অ্যান্সারটা ওই রকম না পায় তাহলে সে মনে করে যে এটা ইনকারেক্ট, এই জন্য ক্রস দিয়ে দেয়। তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। আপনারা 25টা এমসিকিউতে যে যে কয়েকটা কারেক্ট হয়েছে সেটা আপনারা কাউন্ট করে নেবেন। আর শর্ট কোশ্চেনের অ্যান্সারের বেলায় যদি আপনি মনে করেন যে আপনার অ্যান্সারটা সঠিক হয়েছে, শুধুমাত্র পাংচুয়েশনের জন্য বা হচ্ছে ক্যাপিটাল লেটার স্মল লেটার বা হচ্ছে পয়েন্ট আকারে লেখা বা পাশাপাশি লেখা, উপর নিচে লেখা, এই কারণে হচ্ছে আপনার আহ, ইয়ে মানে অ্যান্সারটা হচ্ছে ওরা ক্রস দিয়ে দিয়েছে। তো আপনি ওইটাকে জাস্ট কাউন্ট করে নেবেন। আমি আপাতত আপনাদের স্পেলিং মিস্টেক, পাংচুয়েশন মার্কসের মিস্টেক, ক্যাপিটালাইজেশনের মিস্টেক, এগুলোকে আমি ওভারলুক করব এখন মিড টার্ম এক্সামে। ঠিক আছে? তো আপনারা যদি মনে করেন যে অ্যান্সারটা সঠিক হয়েছে, শুধুমাত্র এই মিস্টেক গুলোর জন্য এটা ক্রস দিয়ে দিয়েছে, তো ওটাও আপনারা 5 মার্কস করে ধরে নেবেন। ঠিক আছে? তো 5টা শর্ট কোয়েশ্চেনে 5 5 করে 25 মার্কস, আর 25টা এমসিকিউর জন্য 25 মার্কস, তো টোটালি 35 পেতে হবে, অ্যাটলিস্ট 35 পেতে হবে পাশ করতে হলে। তো
এই হচ্ছে বিষয়। তো যেদিন এক্সাম হবে সেদিন জুমে ক্লাস হবে না। ঠিক আছে, জুমে কোনো ক্লাস থাকবে না। এক্সামের টাইমে আপনারা নোটিশটা দেখবেন গ্রুপে, এক্সাম কমপ্লিট করবেন, যার যার স্কোরটা দেখে নেবেন। এটা আসলে মূলত একটা কি বলবো, একটা সেলফ ইভালুয়েশনের মতো, মানে নিজেকে নিজে মূল্যায়ন করা। ঠিক আছে, নিজে কতটুকু শিখতে পেরেছেন সেটা নিজেই হচ্ছে নিজেকে মূল্যায়ন করবেন। তো আশা করি সবাই এক্সামটাতে অংশগ্রহণ করবেন, পারেন বা না পারেন, পাশ করেন বা ফেল করেন সেটা পরের বিষয়। সবাই হচ্ছে এক্সামটাতে অংশগ্রহণ করবেন, পার্টিসিপেট করবেন, একটা ভালো এক্সপেরিয়েন্স হবে সবার। ঠিক আছে, আর যাদের অনলাইন এক্সাম দেওয়ার এক্সপেরিয়েন্স নাই তাদের জন্য তো ভালো, নতুন একটা এক্সপেরিয়েন্স হবে। ঠিক আছে, তো আমাকে সবাই জানাবেন যে আপনারা এক্সামটা কি মানডেতে দিবেন না ওয়েডনেসডেতে দিবেন, কোনটা আপনাদের জন্য ভালো হয়। সেটা আমাকে চ্যাট বক্সে সবাই লিখে জানান। সময় হচ্ছে 2 মিনিট। 2 মিনিটের মধ্যে সবাই, যতজন পার্টিসিপেন্টস আছেন সবাই জানান। মেজরিটি যেই ডিসিশনটা নিবে আমরা সেটাই হচ্ছে ধরে নিব। সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সবার কমেন্টস, ইয়েগুলো। আমি চ্যাট বক্স ওপেন করে দিয়েছি। আচ্ছা, ওয়েন্সডে ম্যাক্সিমাম বলছে। আচ্ছা, ওয়েন্সডেতে যদি আপনারা এক্সাম নেন, মানডেতে কিন্তু অফ থাকবে, সেটা ভেবে মাথায় রাখবেন। মানডেতে আর কোনো ক্লাস হবে না, মিড টার্মের আগে ক্লাস হবে না, মিড টার্ম এক্সামের পরে হচ্ছে আমরা নতুন টপিক নিয়ে আবার ক্লাস শুরু করব। আচ্ছা, সবাই বুঝে নিয়েন। থার্সডে তো ক্লাসই নাই। ফাতিহা, আপনি কোথায় আছেন? থার্সডে থেকে আপনাদের ক্লাস আছে? মানডে অথবা ওয়েন্সডে যে কোনো একটা পিক করেন। সোমবার অথবা বুধবার। আচ্ছা, ম্যাক্সিমাম কিন্তু বুধবারের কথাই বলছে। ঠিক আছে, তাহলে সবার হচ্ছে সম্মতিক্রমে আমরা হচ্ছে বুধবার ইনশাল্লাহ এক্সামটা নিব। আর বুধবার যদি এক্সাম হয়, সোমবার ক্লাস বন্ধ থাকবে। হ্যাঁ, এটা নিয়ে পরে কোনো কনফিউশন যেন না হয় আপনাদের। যারা ক্লাসে উপস্থিত ছিলেন তারা তো জেনেছেন, আর যারা উপস্থিত নাই রেকর্ডিংটা অবশ্যই দেখে নিয়েন। ঠিক আছে, তাহলে বুধবার রাখলাম। আর আমরা আজকে আমাদের ক্লাসের মেইন টপিকে চলে যাই। ঠিক আছে, এই জন্যই আমি বলেছিলাম যে মানডেটা অফ থাকলে আপনারা ক্লাসগুলো একটু দেখতে পারলেন, প্রিভিয়াস ক্লাস রেকর্ডিংটা দেখতে পারলেন, বা প্রিপারেশনের জন্য আপনারা একটু টাইম পেলেন। হ্যাঁ, টাইমিং রাত 9টাতেই হবে। আপনাদের ক্লাস টাইমেই হচ্ছে লিংক দেওয়া হবে। রাত 9টায় হচ্ছে আমি লিংক দিব, রাত 12টা পর্যন্ত হচ্ছে এটা। 12টার মধ্যে আপনারা এক্সামটা যার যার কনভেনিয়েন্ট টাইমে দিতে পারবেন, মানে 9টায় দিলে যে 9টায় দিতে হবে তা না। যে যখন হচ্ছে লিংকটাতে ক্লিক করবেন তখন থেকে তার টাইমিংটা শুরু হবে। ঠিক আছে, আমি নোটিশটা দিয়ে দেবো 9টা বাজার 5 মিনিট আগেই। ইনশাল্লাহ ট্রাই করব। আর আপনারা হচ্ছে রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত এই টাইমিং এর ভিতরে যে আপনাদের সুবিধাজনক সময়ে 40 মিনিট সময় হাতে রেখে আপনারা এক্সাম লিঙ্কটা ওপেন করবেন। যে যখন লিঙ্ক ওপেন করবেন তার টাইমিং তখন থেকে শুরু হবে। ঠিক আছে, 9টায় দিলে যে 9টায় এক্সাম দিতে হবে এরকম না। আপনারা 10টা 11টা যে কোনো টাইমেই দিতে পারবেন হাতে সময় নিয়ে। ঠিক আছে। ঠিক আছে, তো আজকে আমাদের ক্লাসের মেইন টপিক হচ্ছে আমরা এসইওর ইন্ট্রোটা জানবো, টাইপস এন্ড ক্লাসিফিকেশন সম্পর্কে জানবো। আজকের ক্লাসটা মূলত একটা থিওরেটিক্যাল ক্লাস হবে। আমি হচ্ছে অনেক বক বক করব, আপনারা আমাকে টলারেট করবেন। আম, তবে এই ক্লাসটা ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে যে মিড টার্মের অনেক কোয়েশ্চেন এই ক্লাসের উপর বেস করে থাকতে পারে। তো সবাই মনোযোগী হবেন আশা করি।
আমি স্ক্রিন শেয়ার করছি। আচ্ছা, এসইও, ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট হচ্ছে এসইও। তো এসইও এটা হচ্ছে একটা অ্যাব্রিভিয়েশন, এর ইলাবোরেশনটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানেটা কি? সার্চ ইঞ্জিন গুলো কি কি? যেমন আমরা গুগল ব্যবহার করি, বিং ব্যবহার করি, ইয়াহু ব্যবহার করি, আমরা ইউটিউব একটা সোশ্যাল মিডিয়া সাইট, কিন্তু ইউটিউবকেও আমরা একটা সার্চ ইঞ্জিন হিসেবে ইউজ করি। তো ধরুন আপনি একটা ওয়েবসাইট হচ্ছে পাবলিশ করলেন, আপনি নিজে একটা ওয়েবসাইট নিজের জন্য বিল্ড করলেন বা ক্লায়েন্টের জন্য আপনি একটা ওয়েবসাইট তৈরি করলেন। তৈরি করে কি করলেন, আপনি সেটাকে পাবলিশ করলেন। তো পাবলিশ করার পর আপনার ওয়েবসাইটটা যে নিশ নিশ রেলিভেন্ট, যে নিশের সাথে হচ্ছে সম্পর্কিত বা যে ক্যাটাগরির ওয়েবসাইট আপনি তৈরি করেছেন, সেই ক্যাটাগরি রেলিভেন্ট সার্চেবল কিওয়ার্ড দিয়ে যখন কোনো ইউজার ওই ওয়েবসাইটটাকে রিচ করার জন্য কি করবে, ওই সব কিওয়ার্ড লিখে যখন সার্চ ইঞ্জিনে সার্চ করবে, সার্চ করার পর আপনার যেই ওয়েবসাইটটা সেটা সার্চ রেজাল্ট পেজেসের আহ, 1 নাম্বার পেজে আসা বা একদম টপে শো করা, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এই পজিশনে আসা, এই যে প্রসেসটা, যেই প্রসেসের মাধ্যমে এই ওয়েবসাইটটাকে কি করলাম আমরা সার্চ ইঞ্জিনে রেজাল্টের পেজেসের টপে নিয়ে আসলাম, এই প্রসেসটাই মূলত হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো বিভিন্ন রকমের সার্চ ইঞ্জিন আছে। তো আমরা ম্যাক্সিমামই হচ্ছে গুগলটাকে ব্যবহার করি। এছাড়া আর অসংখ্য সার্চ ইঞ্জিন আছে, পৃথিবীতে অনেক সার্চ ইঞ্জিন আছে। কোন কোন দেশ আছে তারা কি করে, তাদের নিজস্ব সার্চ ইঞ্জিন ব্যবহার করে। তো আমি এখানে একটা ইমেজ দেখাচ্ছি আপনাদেরকে, এখানে কয়েকটা সার্চ ইঞ্জিনের নাম আছে। যেমন গুগল তো আমরা সবাই জানি, এছাড়া ইয়াহু আছে, বিং আছে, আস্ক আছে, বাইজু, ডাকডাকগো, ওলফার মালফা, ডগপাইল, ইয়ানডেক্স, আউল, ইকোশিয়া, তারপর এটা হচ্ছে ইন্টারনেট আর্কাইভ, এই টাইপ একটা সার্চ ইঞ্জিন। ঠিক আছে, তো সার্চ ইঞ্জিনটা কিভাবে কাজ করে সেটা আমরা একটু দেখি। সার্চ ইঞ্জিনটা মূলত 3টা ধাপে কাজ করে। 1 নাম্বার হচ্ছে ক্রলিং, 2 নাম্বার ইন্ডেক্সিং, 3 নাম্বার হচ্ছে র্যাঙ্কিং। ঠিক আছে, এই 3টা ধাপে সার্চ ইঞ্জিনটা কাজ করে। তো এটাকে আমরা একটু ডিটেলসে জানি। এই ইমেজটা দেখলে আপনারা মোটামুটি একটা ধারণা নিতে পারবেন। আচ্ছা, তো দেখেন, এখানে একটা ইমেজ আমরা দেখতে পাচ্ছি, এখানে কয়েকটা ধাপ শো করছে। ঠিক আছে, 3টা ধাপ কিন্তু এখানে দেখাচ্ছে। 1 নাম্বার হচ্ছে ক্রলিং, 2 নাম্বার হচ্ছে ইন্ডেক্সিং, 3 নাম্বার হচ্ছে র্যাঙ্কিং। এরকম 3টা ধাপ দেখাচ্ছে। তো এখানে দেখেন যে আমরা সার্চ ইঞ্জিনে কি করলাম। শুরুতে সার্চ ইঞ্জিনে আমরা একটা ওয়েবসাইট বা একটা ওয়েব পেজ কি করলাম, তৈরি করে পাবলিশ করলাম। পাবলিশ করার পর এটা জাস্ট ইমাজিন করা হয় যে তখন সার্চ ইঞ্জিন থেকে একটা স্পাইডার, এটাকে বলা হয় বোট। ঠিক আছে, এই স্পাইডারটার নাম হচ্ছে বোট, রোবটের সংক্ষিপ্ত রূপ বোট। রেদওয়ান, কিছু শুনতে পাচ্ছেন না? বাকিরা তো চুপচাপ আছে, তারা তো নিশ্চয়ই শুনতে পাচ্ছে, নতুবা এতক্ষণ তো সবাই বলতো। হ্যাঁ, রেদওয়ান আপনার মাইক্রোফোনে হয়তো বা কোনো একটা প্রবলেম হচ্ছে। উনি তো শুনতেই পাচ্ছেন, ওনাকে কিভাবে রিপ্লাই করবো? আচ্ছা, আমি দেখি একটা রিপ্লাই লিখে দেই। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, রেদওয়ানকে কেউ একজন মেনশন দিয়ে একটু লিখে দেন তো, যে ওনার মাইক্রোফোনটা চেক করতে, অথবা হচ্ছে লিভ নিয়ে আবার জয়েন হতে। রেদওয়ানকে একটু লিখে দেন। আচ্ছা, তো যেটা বলছিলাম যে সার্চ ইঞ্জিনটা, মানে আমরা কি করলাম, একটা ওয়েবসাইট তৈরি করলাম। আচ্ছা, ইনি বুঝতেই পারছেন আজকে ক্লাস হবে কিনা জিজ্ঞেস করছে।
একটু লিখে দেন। আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম যে আমরা কি করলাম, ওয়েবসাইটটাকে পাবলিশ করলাম। তো পাবলিশ করার পর এটা ইমাজিন করা হয় যে একটা স্পাইডার বা একটা, এটাকে বলা হয় বোট, সে কি করে আমাদের ওয়েব পেজটার উপর দিয়ে সে কি করে, ক্রল করে যায়, মানে সে এটার উপর দিয়ে হেঁটে যায়। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট ধাপে হচ্ছে ক্রলিংটা হয়। তো ক্রলিংটা কেন করে সে, সে ক্রলিংটা করে আমাদের এই ওয়েব পেজটার উপর দিয়ে সে যখন হচ্ছে ইয়ে করে, ক্রল করে, তখন সে বোঝার চেষ্টা করে যে আমরা এই যে ওয়েবসাইটটা যে পাবলিশ করলাম এটার কন্টেন্টটা কি টাইপের, বা এখানে কি ধরনের কিওয়ার্ড গুলো আমরা ব্যবহার করেছি, কি ধরনের ইমেজ গুলো আমরা ব্যবহার করেছি, কি ধরনের টাইটেল দিয়েছি, কি ধরনের ডেসক্রিপশন দিয়েছি, এই সমস্ত কিছু হচ্ছে সে বোঝার চেষ্টা করে। ক্রলিং এর ফার্স্ট ধাপে সে কি করে, ক্রল করে যায় মানে হেঁটে যায়, হেঁটে গিয়ে সে চেষ্টা করে বোঝার যে এখানে আসলে কি হচ্ছে, বা এই কন্টেন্টটাতে মানে কি ধরনের কন্টেন্ট, এটা সে বোঝার চেষ্টা করে। এটা কি কোনো ফ্যাশন রেলিভেন্ট কোনো কন্টেন্ট, নাকি হচ্ছে কোনো, ঠিক আছে, উনি হয়তো বা বুঝতে পেরেছে, একটু ওয়েট, আর লিখতে হবে না। আচ্ছা, তো সেটা সে বোঝার চেষ্টা করে যে এটা কি কোনো ফুড রেলিভেন্ট কোনো ওয়েবসাইট, নাকি কোনো ইলেকট্রনিক্স গ্যাজেটস নিয়ে আমরা লিখছি, নাকি এটা কোনো প্রোডাক্ট রেলিভেন্ট কোনো একটা ওয়েবসাইট যেখানে হচ্ছে প্রোডাক্ট সেল করা হচ্ছে, নাকি কোনো কসমেটিক্স আইটেম, এইগুলো সে বোঝার চেষ্টা করে। তো ফার্স্ট ধাপটা হচ্ছে ক্রলিং। তো তার ক্রল করা শেষ, ক্রল করা শেষে সে কি করে, 2 নাম্বার অপশনে চলে আসে যেটা কিনা ইন্ডেক্সিং। ইন্ডেক্সিং এ এসে সে কি করে, আমরা যে কিওয়ার্ড গুলো ব্যবহার করেছি, যে ইমেজ গুলো ব্যবহার করেছি, যেরকম টাইটেল দিয়েছি, তারপর ডেসক্রিপশন লিখেছি, এই সমস্ত ডেটাগুলো সে কালেক্ট করে এখন কি করে, সে ইন্ডেক্সিং এ এসে এটাকে আলাদা আলাদা ভাবে ইন্ডেক্স করা শুরু করে। মানে এটা যদি হচ্ছে আমরা যেই ধরনের ওয়েবসাইট, যদি কোনো ব্লগ সাইট লিখি, তো ব্লগ সাইটের ক্যাটাগরিতে সেটাকে ফেলে দেয়। তো ব্লগ সাইটের মধ্যেও তো অনেক ধরনের নিশ আছে, তাই না? যেমন ধরুন কেউ মোটিভেশনাল ব্লগস লেখে, কেউ হচ্ছে গল্প কবিতা লেখে। তো এই ধরনের সে কি করে, আলাদা আলাদা ভাবে এটাকে ক্যাটাগরাইজ করে ফেলে। আবার ধরুন যদি কোনো কোনো প্রোডাক্ট রেলিভেন্ট কোনো ওয়েবসাইট হয়, এটা কি কোনো অ্যাক্সেসরিজ এর কোনো প্রোডাক্ট, তো বিভিন্ন টাইপের হয়, কোনো জুয়েলারি প্রোডাক্ট, নাকি কোনো অ্যাক্সেসরিজ, নাকি ইলেকট্রনিক্স গ্যাজেটস, নাকি হোম অ্যাপ্লায়েন্স, নাকি কার, এই ধরনের হচ্ছে, মানে সে এটাকে কি করে, যদি এটা হচ্ছে কোনো হোম অ্যাক্সেসরিজ বা হোম অ্যাপ্লায়েন্সের উপর কোনো ব্লগ সাইট, প্রোডাক্ট সাইট হয়, তখন সে কি করে, ওই ক্যাটাগরিতে সেটাকে ফেলে দেয়। এটা কোনো জুয়েলারি রেলিভেন্ট যদি কোনো ওয়েবসাইট হয়, তাহলে জুয়েলারি রেলিভেন্ট ইয়েতে সে এটাকে আলাদাভাবে ইন্ডেক্স করে ফেলে। ঠিক আছে, তো ক্রলিং হলো, ইন্ডেক্সিং হলো, এরপর তৃতীয় ধাপে এসে সে কি করে, ইন্ডেক্স করার পর এটাকে র্যাঙ্ক করায়। তো এই যে দেখেন, স্পাইডার্স রিপোর্ট ব্যাক টু সার্চ ইঞ্জিন উইথ রেজাল্টস, তারপর সে কি করলো, এই যে সমস্ত ডাটাগুলো সে কালেক্ট করলো, এগুলোকে ইন্ডেক্স করলো, একটা লার্জ ডাটাবেজে সে কি করলো, এগুলোকে ইন্ডেক্স করে ফেললো। ইন্ডেক্স করার পর সে কি করলো, সার্চ ইঞ্জিনকে গিয়ে রিপোর্ট করে, গিয়ে শেষমেশ সে বলে যে এই রেজাল্ট পেয়েছি। যারা হচ্ছে ঠিকঠাক মতো কিওয়ার্ড রিসার্চ করেছে, বা হচ্ছে ভালো কিওয়ার্ড দিয়েছে, সার্চেবল কিওয়ার্ড ব্যবহার করেছে, যারা ইমেজ এসইও করে হচ্ছে পাবলিশ করেছে, যাদের টাইটেল, মেটা টাইটেল, ডেসক্রিপশন, তারপর হচ্ছে সবকিছু হচ্ছে এসইও অপটিমাইজড, হোয়াইট হ্যাট এসইও, তো ওদেরকে কি করে, সে র্যাঙ্ক করায়। সার্চ ইঞ্জিনে গিয়ে সে রিপোর্ট করলো যে এই ওয়েবসাইটটা ভালো করেছে, এটা মানে সার্চ ইঞ্জিনে যা যা কিছু রুলস এন্ড রেগুলেশনস গুলো আছে সমস্ত কিছু সে ফলো করেছে। তো তার ওয়েবসাইটটাই কি করব আমরা, রেজাল্ট পেজেস এর একদম টপে দেখাবো। ঠিক আছে, তো সার্চ ইঞ্জিনটা মূলত এই 3টা ধাপে কাজ করে। তো এসইওর বিভিন্ন টাইপস আছে, বা এসইও কে কি করেছে, আমরা বিভিন্ন টাইপস বা ক্লাসিফিকেশনে হচ্ছে করা হয়েছে। তো আমরা হচ্ছে আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট আমরা শুধু অতটুকুই জানবো, এছাড়া অনেক টাইপস এর আছে। তো আমি একটু নিচে স্ক্রল করি, এটা একটা ব্লগ সাইট, আপনারা চাইলে এটা একটু স্টাডি করতে পারেন, অথবা গুগলে গিয়ে সার্চ করলেও হবে যে কি, মানে এসইও টাইপস বা ক্লাসিফিকেশন লিখে যদি আপনি
সার্চ করেন সেটাও পেয়ে যাবেন। আমি চ্যাট বক্সে দিচ্ছি, আপনারা চাইলে এটা পড়তে পারেন। আর আমি তো দেখাচ্ছি, ক্লাসের রেকর্ডও থাকবে। আচ্ছা, তো আমি এখান থেকে একটু নিচে স্ক্রল করি। এসইও কে বিভিন্নভাবে হচ্ছে ক্যাটাগরাইজ করা হয়েছে। তো ইথিক্যালি বা বাই ইথিক্স হচ্ছে এসইও 4 প্রকার। ইথিক্স মানে কি? নৈতিকতা। বা হচ্ছে নৈতিকতার দিক থেকে এসইও হচ্ছে 4 প্রকার। 1 নাম্বার হচ্ছে হোয়াইট হ্যাট এসইও, 2 নাম্বার হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও, 3 নাম্বার হচ্ছে গ্রে হ্যাট এসইও, আর 4 নাম্বার হচ্ছে নেগেটিভ হ্যাট এসইও। ঠিক আছে? তো হোয়াইট হ্যাট এসইওটা কি সেটা আমরা দেখি। হোয়াইট হ্যাট এসইওটা হচ্ছে এসইও টাইপস এর মধ্যে সবচাইতে ভালো এসইও টেকনিক হচ্ছে হোয়াইট হ্যাট এসইও। এটা হচ্ছে গুগল যা কিছু রিকমেন্ড করে বা একটা সার্চ ইঞ্জিন যে ধরনের রুলস বা রেগুলেশনস গুলো হচ্ছে ফলো করতে বলে, তার সব কয়টাই হচ্ছে সে ফলো করে। তো এখানে দেখেন কি লিখেছে। It doesn't take too much to know that Whitehat SEO is the best and inarguably the tightest way to conduct SEO. এটা হচ্ছে হোয়াইটহাট এসইওটা কি সবচাইতে ভালো, দ্য বেস্ট, and inarguably the tightest way to conduct SEO. This is a massive part of SEO and has to do with everything that helps your website rank without getting in troubles with SERPs. আচ্ছা, এখানে একটা টার্ম দেখেন, SERPs, SERPs। সার্চ মানে হচ্ছে এটা একটা অ্যাব্রিভিয়েশন, এর ইলাবোরেশনটা হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস। ঠিক আছে, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস। এর মানে কি, আমরা যখন সার্চ ইঞ্জিনে সার্চ করি, কোনো কিছু লিখে সার্চ করি, তা আমাদের কি কি করে, অনেকগুলো পেজ শো করে না, অনেকগুলো রেজাল্ট শো করে না। এই পেজগুলোকেই সংক্ষেপে বলা হয় সার্পস। আচ্ছা, তো দ্যাটস ওয়াই all companies practice white hat SEO to raise the ranks of their websites in search results. আচ্ছা, ভালো কথা। তো এখানে কি বলছে যে হোয়াইট হ্যাট টেকনিক্স আর গুগল রিকমেন্ডেড অ্যাপ্রোচ টু র্যাঙ্কিং এনি ওয়েব পেজ অর ওয়েবসাইট। বাই ডুইং দিস ইউ আর গেটিং অন গুগলস গুড বুকস। ইট হেল্পস ইউ টু বেটার প্রমোট ইউর বিজনেস অনলাইন উইদাউট এনি ফর্ম অফ নেগেটিভিটি। আচ্ছা, তো আমি যে কথাটা বললাম সেটাই বলছে হোয়াইট হ্যাট টেকনিকটা কি, গুগল রিকমেন্ডেড অ্যাপ্রোচ। গুগল যা কিছু রিকমেন্ড করে, মানে সে- সেগুলো সে কি করে, ফলো করে, ওই টেকনিকগুলোই সে ফলো করে। তো এভাবে যদি আপনি ইয়ে করেন, হোয়াইট হ্যাট এসইও করেন, তাহলে গুগল কি করবে? গুগল এটাকে গুড বুকের মধ্যে ইন্ডেক্স করে নিবে। তারপর এটাকে অটোমেটিক্যালি গুগলই কি করবে, আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করাবে। এবং আপনার যে বিজনেস, অনলাইন বিজনেসটাকে আপনি প্রমোট করতে চাইছেন, এটাকে সে বেটার করে দিবে। তো কিছু হোয়াইট হ্যাট এসইও টেকনিক সম্পর্কে আমরা জানি। শুরুতে আছে হচ্ছে পাবলিশিং দ্য হাইয়েস্ট কোয়ালিটি টেক্সট কন্টেন্ট অন ইউর ওয়েবসাইট। আপনি আপনার ওয়েবসাইটে যে ধরনের কন্টেন্ট গুলো পাবলিশ করবেন, সেগুলো যেন হাইয়েস্ট কোয়ালিটির হয়, মানে সবচাইতে ভালো কোয়ালিটির যেন হয়, সেটা মেক শিওর করতে হবে। ক্রিয়েটিং এ ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস। আপনার ওয়েবসাইটটা যেন ইউজার ফ্রেন্ডলি হয়, যে কোনো ডিভাইসের ইউজাররা যেন এটাকে খুব সহজে হচ্ছে নেভিগেট করতে পারে বা অ্যাক্সেস করতে পারে। এই কারণে এটাকে কি করতে হবে, একটা ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস তৈরি করতে হবে। তারপর হচ্ছে শেয়ারিং ইউর পেজ লিংক অন সোশ্যাল মিডিয়া। অনেক বেশি ট্রাফিক গেইন করার জন্য বা ট্রাফিক জেনারেট করার জন্য আমরা কি কি করতে পারি, যে বিভিন্ন রকম আমাদের যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট গুলো আছে, ওখানে আমরা আমাদের এই পেজের লিংকটাকে শেয়ার করতে পারি। এটা হোয়াইট হ্যাট এসইও টেকনিক। ঠিক আছে, আপনি ট্রাফিক গেইন করার জন্য আপনি আপনি যে সোশ্যাল মিডিয়া সাইট গুলো ব্যবহার করছেন, ওখানে আপনি আপনার পেজের লিংকটা শেয়ার করতে পারেন। তারপর হচ্ছে অপটিমাইজিং এইচটিএমএল, এটা টেকনিক্যাল বিষয়। তো এখানে এটাই বলছে যে হোয়াইট হ্যাট এসইও ইজ নো ডাউট দ্য বেস্ট এসইও টেকনিক tactic to follow. It is time consuming, but it will help Google to consider your website as one that follows all the stated guidelines and rules. আচ্ছা, তো এটা বলছে যে হোয়াইট হ্যাট এসইওটা কি টাইম কনজিউমিং। টাইম কনজিউমিং মানে কি, মানে এটা সময় নিবে। আপনি হোয়াইট হ্যাট এসইও টেকনিক যদি অ্যাপ্লাই করেন, রাতারাতি আপনার ওয়েবসাইট কিন্তু র্যাঙ্ক করবে না।
এটারও একটা স্বাভাবিক একটা অ্যালগোরিদম আছে, গুগল বা সার্চ ইঞ্জিন কাজ করার একটা অ্যালগোরিদম আছে। তো এভাবে কি হয়, এটা টাইম নেয়, অনেকটা টাইম নেয়, কিন্তু আপনি যখন একবার হচ্ছে র্যাঙ্ক করিয়ে নিতে পারবেন, তো এটা হচ্ছে লং লাস্টিং হবে, অনেকটা সময় জুড়ে হচ্ছে আপনার আম, এখানে আপনি টপে থাকতে পারবেন। একটা ওয়েবসাইট র্যাঙ্ক করাতে দেখা যায় যে 6 মাস 7 মাস সময় লেগে যায়, যদি হোয়াইট হ্যাট বা লিগালি বা ইথিক্যালি যদি আপনি করতে চান। এরপর 2 নম্বরে হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও। ব্ল্যাক হ্যাট এসইও, ব্ল্যাক হ্যাট এসইওটা হচ্ছে জাস্ট হোয়াইট হ্যাট এসইওর অপোজিট। হোয়াইট হ্যাট এসইওটা কি করে, গুগল যা কিছু রিকমান্ড করে সব কিছু হচ্ছে সে আহ, মেনে চলে, সব রুলস অ্যান্ড রেগুলেশন গুলো মেনে চলে। আর ব্ল্যাক হ্যাটটা হচ্ছে তার উল্টোটা। ব্ল্যাক হ্যাট হচ্ছে আহ, মানে গুগল যা কিছু রিকমান্ড করে তার কোনো রুলস সে ফলো করে না। তো এখানে কি বলছে দেখেন, ব্ল্যাক হ্যাট এসইও is used to get results faster. Also, it is a faster way to get your site deleted from Google server. আপনি যদি ব্ল্যাক হ্যাট এসইও টেকনিক ইয়ে করেন, অ্যাপ্লাই করেন, আপনি কিন্তু রেজাল্ট খুব ফাস্ট পাবেন, খুব দ্রুত কিন্তু আপনি রেজাল্টটা পেয়ে যাবেন। কিন্তু এটাও কি করে, খুব দ্রুত আবার গুগল সার্ভার থেকে কি করে, সাইটটা ডিলিট করে দেয়। গুগল যখন বুঝবে যে আপনি গুগল এর যে স্বাভাবিক অ্যালগোরিদমটা আছে এটাকে আপনি এক্সপ্লয়েট করছেন বা ম্যানিপুলেট করছেন, তখন সে কখনোই কি করবে না, আপনার এই এটাকে র্যাঙ্ক করতে সাহায্য করবে না। সে কি করবে, গুগল সার্ভার থেকে সরাসরি কি করবে, ডিলিট করে দিবে। আচ্ছা, তো এটা কিভাবে হয়, যে ইউ উইল র্যাঙ্ক ফাস্টার বাট অনলি ফর এ শর্টার পিরিয়ড, অল্প সময়ের জন্য হচ্ছে আপনি এখানে র্যাঙ্ক করাতে পারবেন। অ্যাজ গুগল বিগিনস টু নোটিস দ্যাট ইয়োর পেজ not may not be serving the purpose that it is meant for but gets the bulk of the clicks. আচ্ছা, তো এখানে গুগল কিভাবে বুঝবে দেখেন, গুগল বুঝবে যখন দেখবে যে আপনার ওয়েবসাইটে অনেক বেশি ক্লিক হচ্ছে, মানে আপনার ওয়েবসাইটে ক্লিক করে হচ্ছে ভিজিটর বা ভিউয়ার্সরা হচ্ছে ভিজিট করছে, কিন্তু ওরা হচ্ছে বেশি টাইম আপনার ওয়েবসাইটে স্পেন্ড করছে না, মানে খুব বেশি সময় হচ্ছে থাকছে না। তো আপনি মানে ওখানে ভালো কন্টেন্ট দেন নাই, ওয়েবসাইটে ভালো কন্টেন্ট দেন নাই ঠিক মতো, আপনার ইয়ে সাজানো নাই, তাহলে কি ভিজিটররা ওখানে স্টে করবে? নিশ্চয়ই না। তো গুগল যখন দেখবে যে অনেক বেশি ক্লিক পড়ছে কিন্তু অল্প সময়ে হচ্ছে ভিজিটররা থাকছে বা খারাপ একটা রিভিউ দিচ্ছে, ভিজিটররা গিয়ে হচ্ছে ওয়েবসাইটে একটা বাজে একটা রিভিউ দিয়ে দিল, তো এতে করে কি করবে, গুগল বুঝতে পারবে যে সে কি করছে, ব্ল্যাক হ্যাট এসইও করেছে। তো ব্ল্যাক হ্যাট এসইওটা কি রকম দেখেন, সাম অফ দিস ব্ল্যাক হ্যাট এসইও টেকনিক্স ইনক্লুড লিঙ্ক স্প্যামিং। লিঙ্ক স্প্যামিং করা যাবে না, মানে লিঙ্ক স্প্যামিং মানে কি, একটা লিঙ্কে অনেক বেশি হচ্ছে ইয়ে করা যাবে না, সোশ্যাল মিডিয়া, না সরি, একটা লিঙ্কে হচ্ছে বারবার ইয়ে করা যাবে না, অনেক বেশি হচ্ছে শেয়ার করা যাবে না। তারপর কিওয়ার্ড স্টাফিং, ওভার অপটিমাইজিং, ওভার অপটিমাইজ HTML ট্যাগস অ্যান্ড হেডলাইন্স, ইউজিং ওয়ে টু মেনি পিকচার্স, আপনি অনেক অসংখ্য ছবি দিয়ে রেখেছেন আপনার ওয়েবসাইটে, এটাও করা যাবে না। হিডেন টেক্সট অ্যান্ড লিঙ্কস, অনেক বেশি টেক্সট আর লিঙ্ক আপনি হাইড করে রেখেছেন, যেটা হাইপার লিঙ্ক বলে। আমরা যখন লিঙ্কডইনের আর্টিকেল শিখেছিলাম, এটা কিন্তু আমরা শিখেছিলাম যে কিভাবে আমরা একটা টেক্সটের নিচে লিঙ্ক হাইড করতে পারি বা হাইপার লিঙ্ক করতে পারি। বাইং ব্যাকলিঙ্কস, পাবলিশিং কপিড টেক্সট অ্যান্ড মোর, মানে অন্যের টেক্সট আপনি কপি করে পাবলিশ করলেন, এটা করা যাবে না। এটা হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইওর মধ্যে পড়ে। তো এটা হচ্ছে ভালো এসইও টেকনিক না। এরপর আছে হচ্ছে গ্রে হেড এসইও। গ্রে হেড এসইওটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও আর হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও দুটোর মিশ্রণ বা দুটোর কম্বিনেশন বলতে পারেন। এখানে নৈতিকতার কিছু বিষয় থাকে, পাশাপাশি হচ্ছে অনৈতিক বিষয়গুলো হচ্ছে এখানে মিক্স করে দেওয়া হয়। তো এটাও করা যাবে না। আপনি অনৈতিকতার সাথে যদি কিছু নৈতিকতা মিলিয়ে দেন, তাহলে কি বিষয়টা কি নৈতিক হয়ে যায়? অবশ্যই হয় না। তো এই কাজটা করা যাবে না, এটাও ইথিক্যালি একটা খারাপ কাজ। তো এখানে কি বলছে দেখেন, গ্রে হ্যাট এসইও is a mix of white and black hat SEO already mentioned above. As the name suggests, now as the name implies, it simply means being in that little gray area where it seems they are doing what's right
and at the same time look for Google's trouble. Google may never ban your page for using this technique, but they will paint a bad image of your business or even prevent Google from ranking your site after a while. আচ্ছা, তো আমি যে কথাগুলো বললাম সেটাই বলছে যে এখানে হচ্ছে কিছু কিছু হোয়াইট হ্যাট টেকনিকও থাকে, কিছু কিছু হচ্ছে আবার ব্ল্যাক হ্যাট টেকনিকও থাকে। তো আপনি যদি গ্রে হ্যাট এসইও করেন সেক্ষেত্রে গুগল কি করবে না, আপনার পেজটাকে ব্যান করবে না। ব্ল্যাক হ্যাট এসইও করলে কি করে, একদম গুগল সার্ভার থেকেই ডিলিট করে দেয়, ব্যান করে দেয়। কিন্তু গ্রে হ্যাট এসইও করলে এটা সরাসরি ডিলিট করে না, গুগল সার্ভার ডিলিট করে না, কিন্তু সে কি করবে, একটা ব্যাড ইমেজ হচ্ছে পেইন্ট করে দিবে আপনার বিজনেসের উপর। আর আপনি কখনোই হচ্ছে গুগলে এই সাইটটাকে র্যাঙ্ক করাতে পারবেন না। এরপর গ্রে হেড এসইও টেকনিকের মধ্যে কি কি ইনক্লুডেড সেটা আমরা দেখি। পাবলিশিং স্পান কন্টেন্ট রিটেন বাই ইনএফিশিয়েন্ট বোর্ডস, পেইং ফর ফলস রিভিউস, আপনি টাকা দিয়ে বললেন যে রিভিউ দিতে, এক্সচেঞ্জিং লিঙ্কস, পাবলিশিং আর্টিকেলস উইথ ক্লিকবেট হেডলাইন্স। ক্লিকবেট হেডলাইন্স মানেটা কি বুঝেন? ক্লিকবেট হেডলাইন্স হচ্ছে অনেক সময় দেখবেন যে কোনো একটা কন্টেন্টের মধ্যে হেডলাইনটা থাকে অনেক বেশি ইমপ্রেসিভ বা চটকদার, বাংলায় যদি বলি যে হেডলাইনটা দেখবেন যে অনেক বেশি আকর্ষণীয় বা চটকদার থাকে, কিন্তু ভিতরে কন্টেন্টে গিয়ে দেখবেন যে আসলে না, হেডলাইনটা একরকম দিয়ে রেখেছে, ভিতরের কন্টেন্টের সাথে হেডলাইনের কোনো মিল নাই। তো এটাকে বলা হয় ক্লিকবেট হেডলাইন। তো হেডলাইন দেখে মানুষ কি করে হয়, আকৃষ্ট হয়, ভিজিটর বা ভিউয়ার্সরা আকৃষ্ট হয়। আকৃষ্ট হয়ে সে কি করলো, এটাতে ক্লিক করলো, গিয়ে দেখলো যে কন্টেন্টের মধ্যে আসলে ওই রকম কিছুই নাই। তো এটাকে হচ্ছে ক্লিকবেট হেডলাইন বলা হয়। তো এই কাজটা গ্রে হেড অ্যাসিও টেকনিকের মধ্যে পড়ে, এটা করা যাবে না। আচ্ছা, তো এখানে আরেকটা টেকনিক আছে, আরেকটা টাইপস আছে, সেটা হচ্ছে নেগেটিভ হ্যাট অ্যাসিও। তো এটা এই ওয়েবসাইটটাতে দেয়া নাই, আমি মুখে বলে দিলাম। তো আপনাদের যদি প্রশ্ন আসে যে এরকম যে ইথিক্যালি বা বাই ইথিক্স এসইও টাইপসটা বা ক্লাসিফিকেশনটা আপনাদের কাছে জানতে চায়, সেক্ষেত্রে আপনারা 4 টাইপস বলবেন। 1 নাম্বার হচ্ছে হোয়াইট হ্যাট এসইও, তারপর 2 নাম্বার হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও, তারপর 3 নাম্বার হচ্ছে গ্রে হ্যাট এসইও, আর 4 নাম্বার হচ্ছে নেগেটিভ হ্যাট এসইও। তো নেগেটিভ হ্যাট এসইওটা হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও টেকনিকের মতো, এটাও করা যাবে না। তো আপনারা এই 4 টাইপস আর নামগুলো ভালো মতো দেখে নিন, স্পেলিং গুলো দেখে নিন। এছাড়া এসইও কে আরো অনেক ভাগে ভাগ করা হয়েছে। তো ইন জেনারেল এসইও কে 4 ভাগে ভাগ করা হয়। 1 নাম্বার হচ্ছে অন পেজ এসইও, 2 নাম্বার অফ পেজ এসইও, 3 নাম্বার হচ্ছে লোকাল এসইও, 4 নাম্বার হচ্ছে টেকনিক্যাল এসইও। তো আমরা দেখি, শুরুতে হচ্ছে অন পেজ বা অন সাইট এসইও। এটা নাম থেকে কিন্তু বোঝা যাচ্ছে, অন পেজ মানে কি, পেজের ভিতরে। পেজের ভিতরে বা পেজের কন্টেন্টে আমরা যে কাজগুলো করি সেটাকে অন পেজ এসইও বলে। আমরা লিঙ্কডইনে আর্টিকেল রাইটিং শিখেছিলাম না, ওখানে আমরা কি করেছি, আর্টিকেলের ভিতরে আমরা যা যা কিছু কাজ করেছি, যেমন আমরা একটা টাইটেল দিয়েছি, আমরা চেষ্টা করেছি যে টাইটেলের মধ্যে কিওয়ার্ড যেন থাকে, আবার আমার যে টপিক নিয়ে লিখছি এটা রেলেভেন্ট কিওয়ার্ড গুলো যেন হচ্ছে ডেসক্রিপশনে থাকে। আমরা ইমেজ ব্যবহার করেছি, আমরা ইমেজে এসইও করেছি। তো এই কাজগুলোকে কি বলে, এই কাজগুলোকেই অন পেজ এসইও বলে। ঠিক আছে, আমরা অন পেজ এসইও করে লিঙ্কডইনে আর্টিকেল পাবলিশ করেছিলাম। যে কোনো কন্টেন্টই ধরুন, আপনি যেখানেই হচ্ছে আম, যে কোনো সোশ্যাল মিডিয়া সাইটে পোস্ট করেন না কেন, আপনি ওই কন্টেন্টের মধ্যে যে কাজগুলো করেন সেটাকেই অন পেজ এসইও বলে। যেমন আপনি ফেসবুকেও একটা পোস্ট করেন, ওই পোস্টটাও যেন রিচ হয়, তার জন্য আপনি কি করলেন, এখানে হচ্ছে ইমেজ ব্যবহার করলেন, ইমেজটাকে এসইও করেন, এসইও করে পাবলিশ করেন, তারপর হচ্ছে সুন্দর মতো একটা টাইটেল দেন, তারপর হচ্ছে বডিটা লেখেন। তো এগুলো হচ্ছে অন পেজ এসইও। তো এখানে কি বলছে দেখেন, যে অ্যাজ দ্য নেম সাজেস্টস, অন পেজ এসইও রেফার্স টু অ্যান অন পেজ অপটিমাইজেশন। অন পেজ এসইওটা হচ্ছে পেজের ভিতরের অপটিমাইজেশনটা।
It is an on-page SEO strategy that encompasses activities carried out directly on the page or site. On-page SEO is the process of optimizing on-site ranking factors like meta descriptions, keywords, meta titles, images, headers, and others. তো অন পেজ এর মধ্যে কি কি ইনক্লুডেড সেটা তো দেখলাম আমরা, মেটা ডেসক্রিপশন, কিওয়ার্ড, মেটা টাইটেল, ইমেজ, হেডার, আর এগুলো হচ্ছে মানে অন পেজ এসইওর ভিতরে পড়ে। তো হোয়াট ডাজ ইট টেক টু ক্যারি আউট এ সাকসেসফুল অন পেজ এসইও? একটা সাকসেসফুল অন পেজ এসইওর জন্য আমাদেরকে কি কি করতে হবে? তো এক নম্বরে হচ্ছে এসইও কিওয়ার্ড রিসার্চ। এসইওর একটা বিশাল অংশ জুড়ে আছে কিওয়ার্ড রিসার্চ, ঠিক আছে? তো এটা আসলে মূলত হচ্ছে কিওয়ার্ডেরই একটা খেলা। আপনি হচ্ছে যত রিসার্চ করে হচ্ছে কিওয়ার্ড ইউজ করতে পারবেন, ততই হচ্ছে আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করবে, বা যে কোনো কন্টেন্ট বলেন আর হচ্ছে ওয়েবসাইট বলেন, কিওয়ার্ড ঠিকঠাক মতো দিলে এটা র্যাঙ্ক করবে। আচ্ছা, তো এসইও কিওয়ার্ড রিসার্চ, তারপর হচ্ছে কোয়ালিটি এসইও কন্টেন্ট। আমরা যে কন্টেন্ট গুলো পাবলিশ করব সেগুলো যেন কোয়ালিটি এসইও হয়। তারপর ইন্টারনাল লিঙ্কিং ফর এসইও, আমরা ইন্টারনাল লিঙ্কিং করব, এটাও অন পেজ এসইওর মধ্যে পড়ে। মেটাডাটা এসইও অপটিমাইজেশন, ইমেজ এসইও অপটিমাইজেশন। ইমেজ এসইও সম্ভবত আপনাদেরকে আমি দেখিয়েছিলাম ক্লাসে, আবারও দেখাবো, সামনে আমাদের আরো ক্লাস আছে ইমেজ এসইওর উপরে। তো এগুলো হচ্ছে অন পেজ এসইওর মধ্যে পড়ে। এরপর 2 নম্বরে হচ্ছে অফ পেজ এসইও বা অফ সাইট এসইও। তো অন পেজ হচ্ছে পেজের ভিতরে, আর অফ পেজ হচ্ছে পেজের বাইরে থেকে, মানে ওয়েবসাইটের বাইরে থেকে যে কাজগুলো করা হয় ওয়েবসাইটে, ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করানোর জন্য, সেটা হচ্ছে অফ পেজ এসইও। তো অফ পেজ এসইও ইজ দ্য এক্সাক্ট অপোজিট অফ অন পেজ। অন পেজের জাস্ট বিপরীতটা হচ্ছে অফ পেজ। অফ পেজ রেফার্স টু অল ইউর এসইও অ্যাক্টিভিটিস আউটসাইড অফ ইউর ওয়েবসাইট। ওয়েবসাইটের আউটসাইডে যে অ্যাক্টিভিটিস গুলো আছে সেগুলো হচ্ছে অফ পেজ এসইও। However, whether we are talking about off-page SEO, on-page SEO, local SEO, or even technical SEO, one thing remains constant: rankings. তো আমাদের টার্গেট কি? র্যাঙ্কিং হচ্ছে আমাদের টার্গেট। তো যা কিছু করেন, অন পেজ করেন, অফ পেজ করেন, লোকাল এসিও করেন, টেকনিক্যাল এসিও করেন, মানে আমাদের ইয়েটাই হচ্ছে র্যাঙ্ক করানো। তো অফ পেজ এসিওর মধ্যে কি কি ইনক্লুডেড দেখি আমরা। উম যেমন গেস্ট ব্লগিং, এটা হচ্ছে অফ পেজেস এর মধ্যে পড়ে। হেরো, কম্পিটিটর রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস। আপনি যেই ওয়েবসাইট নিয়ে কাজ করছেন, সিমিলার নিশ নিয়ে যেই ওয়েবসাইট গুলো কাজ করছে, তারা আমাদের কম্পিটিটর। তো কম্পিউটারের রিসার্চ বা অ্যানালিসিস করা, এটা হচ্ছে অফ পেজ এসইওর মধ্যে পড়ে। ইন্টারনেট অ্যাডস, এটা অফ পেজ এসইওর মধ্যে পড়ে। তারপর প্রেস ডিস্ট্রিবিউশন, এগুলো হচ্ছে অফ পেজ এসইওর মধ্যে পড়ে। আচ্ছা, এরপর 3 নম্বরে হচ্ছে টেকনিক্যাল এসইও। আচ্ছা, আমি তো এক নাগাড়ে বকবক করে যাচ্ছি, আপনাদের কি বুঝতে সমস্যা হচ্ছে কিনা বা বোরিং লাগছে কিনা? সব কি ঘুমিয়ে পড়েছে নাকি? এক নাগাড়ে বকবক করে যাচ্ছি আজকে আমি। আচ্ছা, খুবই ভালো, বুঝতে সমস্যা না হলে তো খুবই ভালো। ঠিক আছে, ঠিক আছে, তো আমি হচ্ছে সামনে যাচ্ছি। তো এরপর 3 নম্বরে হচ্ছে টেকনিক্যাল এসইও। তো নাম থেকেই বোঝা যাচ্ছে যে টেকনিক্যাল বিষয়বস্তুগুলো যেটা দিয়ে হচ্ছে ইয়ে করা হবে, অপটিমাইজ করা হবে, সেটাই হচ্ছে টেকনিক্যাল এসইও। তো এখানে কি বলছে দেখেন: technical SEO has nothing to do with your page content. However, some people classify it as a subset of on-page SEO. This is because it can improve your appearance on organic search results. আচ্ছা, তো টেকনিক্যাল এসইওর হচ্ছে পেজের কন্টেন্টে কোনো কাজ নাই। তাহলে পেজের কন্টেন্টে কার কাজ বলেন তো? কে অ্যান্সার করতে পারবে? পেজের কন্টেন্টে কোন এসইওর কাজ বলেন দেখি? পেজের কন্টেন্টে কোন এসইও দিয়ে আমরা ইয়ে করব? অন
অন পেজ এসইও, হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ, পেজের কন্টেন্টে হচ্ছে অন পেজ এসইওর কাজ। ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে পেজের কন্টেন্টে কিন্তু টেকনিক্যাল এসইওর কোনো কাজ নাই। পেজের কন্টেন্টে কাজ হচ্ছে কার? অন পেজ এসইওর। পেজের ভিতরে যা যা কিছু কাজ হবে সেটা হচ্ছে অন পেজ এসইওর কাজ। আচ্ছা, তো এখানে উম, কি বলছে দেখেন, যে টেকনিক্যাল SEO refers to optimizing and improving your site, making it easier for visitors to navigate. ভিজিটররা যেন খুব সহজে আমাদের ওয়েবসাইটটাকে হচ্ছে নেভিগেট করতে পারে। তো এই যে অপটিমাইজেশনের কাজটা বা সাইটটাকে ইমপ্রুভ করার যে কাজটা, সেটা হচ্ছে টেকনিক্যাল এসইও। What makes technical SEO so important? So, if Google can't readily crawl and index your website, it won't rank regardless of its relevance or reputations. আচ্ছা, আপনি ঠিকঠাক মতো পেজের কন্টেন্ট তৈরি করলেন, আপনি অনেক বেশি কিওয়ার্ড রিসার্চ করলেন, তারপর হচ্ছে অন্যের কোনো কন্টেন্ট কপি করলেন না, সব ইউনিক কন্টেন্ট দিলেন, ইমেজ এসইও করলেন, তারপর টাইটেল, মেটা টাইটেল, ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশন, তারপর হচ্ছে হেডার ফুটার সবকিছু আপনার ওকে। ঠিক আছে, আবার অফ পেজ এসইও থেকে যা যা কিছু কাজ করার সবকিছু আপনি করলেন, করে নিয়ে কি করলেন, আপনি পাবলিশ করলেন। কিন্তু গুগল কি এটা সহজে রিড করতে পারবে বা ক্রল করতে পারবে? তো এই কাজটা কার কাজ? গুগল যেন রিডিলি ক্রল করতে পারে আর আপনার ওয়েবসাইটটাকে ইন্ডেক্স করতে পারে, এই কাজটা হচ্ছে কার? টেকনিক্যাল এসইওর। ঠিক আছে। টেকনিক্যাল যে যদি কোনো প্রবলেম ধরা পড়ে সেটাকে হচ্ছে কিভাবে সে সলভ করবে, এই কাজটা হচ্ছে টেকনিক্যাল এসইওর। তো এখানে দেখেন কি বলছে। তো টেকনিক্যাল এসইওর মধ্যে কি কি ইনক্লুডেড সেটাও আমরা একটু দেখে নেই। শুরুতে হচ্ছে সাইট লোড টাইম। ধরুন আপনার কোনো একটা ইনফরমেশন জানার আছে, ঠিক আছে, তো কোনো একটা ইনফরমেশন আপনি জানতে চাইছেন। তো আপনি কি করলেন? গুগলে গেলেন, গুগলে গিয়ে আপনি সার্চ করলেন, ধরুন যে কোনো একটা, যেটা আজকে আমি জানতে চাচ্ছি কি, যে আমার আম, আশেপাশে আহ, আচ্ছা, কি লিখছে সবাই মিলে? সাউন্ড প্রবলেম? কথা শুনতে পাচ্ছেন না আপনারা? আচ্ছা, অযথা লিখবেন না, অনেক সময় হতে পারে যে আমার নেটওয়ার্ক প্রবলেমের কারণে সাউন্ড হয়তোবা মাঝে মাঝে কেটে যেতে পারে, কিন্তু রেকর্ডিংটাতে আপনারা ক্লিয়ার ভয়েস পাবেন। কিন্তু এখন যদি বারবার অযথা চ্যাট বক্সে লেখেন, আমার কনসেন্ট্রেশন কিন্তু ব্রেক হয়। ঠিক আছে, তখন আমি আপনারা কি লিখেছেন সেটা দেখতে গেলে দেখা যায় যে ক্লাসের স্পন্টেনিটিটা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, নেটওয়ার্ক প্রবলেমের কারণে মাঝে মাঝে এরকমটা হতে পারে, কিন্তু রেকর্ডিং এ আপনারা এটা ভালো ক্লিয়ার ভয়েস পাবেন আশা করি। এখন আমি কি বলছি সেটা বোঝার চেষ্টা করেন। তো ধরুন আপনার কোনো একটা ইনফরমেশন জানার লাগবে, ঠিক আছে, তো আপনি জানতে চাইছেন কি, আপনি জানতে চাইছেন যে আপনার আশেপাশে আম, ভালো রেস্টুরেন্ট কোথায়, যে আপনি আজকে বাইরে খাবেন, যে আপনার আশেপাশে ভালো চাইনিজ রেস্টুরেন্ট কোথায় আছে। ঠিক আছে, তো আপনি কি করলেন? গুগলে সার্চ করলেন যে চাইনিজ রেস্টুরেন্ট নিয়ার মি, বা বেস্ট রেস্টুরেন্ট নিয়ার মি। ঠিক আছে, এরকম কিছু কিওয়ার্ড লিখে আপনি গুগলে সার্চ করলেন। তো গুগল কি করলো? আপনাকে অনেকগুলো হচ্ছে রেজাল্ট শো করলো। আচ্ছা, আমরা এটা একটু দেখি। আচ্ছা, বেস্ট রেস্টুরেন্ট ইন উত্তরা, এটাই আমি সার্চ করলাম। ঠিক আছে, তো এখানে দেখেন আমাকে কি করলো, এই যে রেজাল্ট শো করছে, গুগল আমাকে রেজাল্ট শো করলো। তো এই যে পেজটা ওপেন হলো, এটাকে কি বলে? সার্চ বলে, হ্যাঁ, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস। এই যে এখানে অনেকগুলো পেজ ওপেন হয়েছে, আমার এখানে হচ্ছে 100টা পেজ একসাথে ওপেন হয়, আমি ওইভাবে হচ্ছে সেটিংসটা করে রেখেছি।
তা আপনাদের এতগুলো রেজাল্ট একসাথে শো করবে না, দেখা যাবে যে 8টা 10টা 12টার মতো শো করবে, এরপর হচ্ছে 1 2 3 4 এরকম দেখাবে। তা আমার এখানে হচ্ছে প্রায় 100টার মতো পেজ ওপেন হয়। আচ্ছা যাই হোক, যেটা বলতে চাইছি সেটা বলি। তো আমি কি করলাম যে আমার বেস্ট রেস্টুরেন্ট কোথায় সেটা আমি জানতে চাইলাম। তো জানতে চাওয়ার পর গুগল আমাকে একটা রেজাল্ট শো করছে। তো এখানে দেখেন যে কিছু ব্লগ সাইট আছে, এরা কি করলো যে বললো যে দ্য 10 বেস্ট রেস্টুরেন্ট ইন উত্তরা, এরকম রেজাল্ট দিল। তারপর এখানে কিছু রেস্টুরেন্টের নামও দিয়ে দিল। ঠিক আছে, এরকম কিছু নামও আমাকে শো করছে। তো ধরুন আমি কোনো একটা সাইটে গেলাম, কোনো একটা ওয়েবসাইট আমি হচ্ছে ওপেন করলাম, যেমন ধরুন এই যে রুফটপ রেস্টুরেন্ট ইন উত্তরা, এটাতে গেলাম। তো যাওয়ার পরে কি হলো, এই সাইটটা লোড হতে অনেক টাইম নিল। হ্যাঁ, এটা টাইম নেয়নি, কিন্তু ধরে নেন যে আপনি কোনো একটা সাইট ভিজিট করছেন, কিন্তু এটা কি করছে, অনেক বেশি টাইম নিচ্ছে লোড হতে। তো ইউজুয়ালি আমরা কি করি, অ্যাজ এ ইউজার পয়েন্ট অফ ভিউতে চিন্তা করেন, আমরা কি ওয়েট করি যে এই ওয়েবসাইট কখন লোড হবে, তারপর হচ্ছে আমরা এখান থেকে ইনফরমেশন জানবো? নিশ্চয়ই তা করি না। ঠিক আছে। তো এই যে লোড টাইমটা, একটা ওয়েবসাইটের লোডিং টাইমটাকে কন্ট্রোল করা বা এটাকে রিডিউস করে মানে কমিয়ে আনা, এই কাজটা হচ্ছে টেকনিক্যাল অ্যাসিওর। এই কাজটা করে কে? এই যে টেকনিক্যাল অ্যাসিওর মাধ্যমে লোডিং টাইমটা হচ্ছে কন্ট্রোল করা হয়। তো এখানে কি লিখছে দেখেন, যে ভিজিটর্স নো লঙ্গার হ্যাভ দ্য পেশেন্স টু ওয়েট ফর পেজেস টু লোড, দে ওয়ান্ট দ্য ইনফরমেশন অ্যান্ড দে ওয়ান্ট ইট রাইট নাও। ঠিক আছে, যে ভিজিটররা কি করে, যে কোনো একটা ইনফরমেশন জানার জন্য সার্চ ইঞ্জিনে গেল, তো তাদের ইনফরমেশনটা এখনই জানতে হবে। তাদের এত ধৈর্য নাই, এত পেশেন্স নাই যে কখন ওয়েট করবে যে কখন আপনার পেজটা লোড হবে। তো if your web pages take an eternity to load, visitors will abandon your article and move on the next website offering a similar post. তখন কি করবে ভিজিটররা, যে আপনার এই আর্টিকেলটা বা আপনার এই ওয়েবসাইটটা সে কি করবে, অ্যাবান্ডন করবে, মানে পরিত্যাগ করবে, এবং সে অন্য আরেকটা ওয়েবসাইটে জাম্প করবে, অন্য একটা ওয়েবসাইটে সে মুভ অন করবে, যেটা কিনা সিমিলার পোস্ট অফার করছে। তো গেস হোয়াট, দ্য আদার সাইটস হ্যাভ ইমেন্সলি অপটিমাইজড দ্যার লোড টাইম। যে আরেকটা যে ওয়েবসাইট ছিল, তারা কি করেছে, তাদের লোডিং টাইমটাকে ওরা ইমেন্সলি অপটিমাইজ করে নিয়েছে। তো এটা জাস্ট একটা ওদের একটা সার্ভে বলতে পারেন। দা এভারেজ অ্যাটেনশন স্পান অফ ইন্ডিভিজুয়াল ইজ 8 সেকেন্ডস। এটা জাস্ট ওরা হয়তোবা কোনো একটা এক্সপেরিমেন্ট করে বুঝতে পেরেছে যে একজন ইন্ডিভিজুয়ালের বা একজন ব্যক্তির অ্যাটেনশনটা গ্রেভ করার টাইম কত থাকে, 8 সেকেন্ড থাকে। If you grab your visitor's attention with your metadata, you have less than 8 seconds to prove that to them that your web page contains the information they need. এখন আপনার টাইটেল দেখে বা মেটাডাটা দেখে একজন ভিজিটর ইয়ে হলো, আকর্ষিত হলো। তো আপনার কাছে সময় আছে কতটুকু? আপনার কাছে সময় আছে 8 সেকেন্ড। কি করার জন্য? প্রুফ করার জন্য, প্রমাণ করার জন্য যে আপনার ওয়েব পেজটাও সেম ইনফরমেশন হচ্ছে আহ, আহ, মানে ওটাতেও সেম ইনফরমেশন গুলো আছে যেটা একটা ভিজিটরের দরকার, মানে যেই ভিজিটরটা সার্চ করছে। ইয়োর সাইট লোড টাইম শুড টেক মোর দ্যান 2 সেকেন্ডস অফ দ্যাট টাইম। ঠিক আছে। তো এই যে লোডিং টাইমটা, এটা হচ্ছে টেকনিক্যাল অ্যাসিওর মাধ্যমে কন্ট্রোল করা হয় বা রিডিউস করে করা হয়। এরপর হচ্ছে মোবাইল ফ্রেন্ডলিনেস আর মোবাইল অ্যাসিও। ম্যাক্সিমাম ইউজার, যারা হচ্ছে আমরা নেট সার্ফিং করি বা হচ্ছে ইন্টারনেট ব্রাউজ করি, ম্যাক্সিমাম ইউজার হচ্ছে ফোন ইউজার। ল্যাপটপ পিসি বা আদার্স গ্যাজেট থেকেও আমরা হচ্ছে অ্যাক্সেস করি, কিন্তু আমরা কি করি, ম্যাক্সিমামই আমরা দেখা যায় যে ফোনটা দিয়ে হচ্ছে আমরা ব্রাউজ করতে বা সার্ফিং করতে হচ্ছে আমরা বেশি হচ্ছে কমফোর্টেবল। তো আপনার সাইটটাকে কি করতে হবে, মোবাইল ফ্রেন্ডলি বানাতে হবে। ঠিক আছে। তো এই কাজটা আমরা তো আসলে কি করি না। দেখেন এখানে কি বলছে, যে টেকনিক্যাল এসইও রিকোয়ার্স মোবাইল এসইও। মোবাইল এসইও means optimizing a website for search engines and ensuring it is visible on mobile and tablet devices.
Businesses often assume that their visitors only check them out from their computers. That is hardly ever the case. Some factors influence a greater need for users to check your website or business from a mobile phone. Several studies have proven that the more mobile friendly a site is, the more likely it is for its blog or article to be read. ঠিক আছে? তো কি করতে হবে? মোবাইল ফ্রেন্ডলি করতে হবে। এরপর হচ্ছে ক্রল এরর আইডেন্টিফিকেশন। স্পাইডার বা বোর্ড যখন ক্রল করবে তখন যদি কোনো এরর হয় অ্যারাইজ করে, সেটাকে হচ্ছে কিভাবে সর্ট আউট করবে, এই কাজটা টেকনিক্যাল এসইওর মাধ্যমে করা হয়। এরপর আসে হচ্ছে কিওয়ার্ড ক্যানিবালাইজেশন অডিট, ডুপ্লিকেট কন্টেন্ট অডিট। কোনো কন্টেন্ট যদি ডুপ্লিকেট হয়ে যায় সেটাকে কিভাবে কি করতে হবে, এই কাজগুলো হচ্ছে টেকনিক্যাল এসইওর। এরপর 4 নম্বরে হচ্ছে লোকাল এসইও। তো লোকাল এসইওটা কি? লোকাল এসইওটা হচ্ছে উম, ধরুন যাদের হচ্ছে একটা লোকেশন বা একটা সিটি বা একটা লোকালিটিকে হচ্ছে টার্গেট করে হচ্ছে তাদের বিজনেসটা, মানে একটা লোকেশন স্পেসিফিক একটা বিজনেস, তো তারা তাদের ওয়েবসাইটটাকে কি করবে, লোকাল এসইও করবে। বিশেষ করে দেখা যায় যে আজকাল কি হয়েছে যে বড় বড় শহরগুলোতে হোমমেড ফুড ডেলিভারি যে বিজনেসটা, এটা খুব এখন পপুলার একটা বিজনেস। দেখা যায় যে সিটি লাইফে আমরা সবাই ব্যস্ত হয়ে গেছি এখন হচ্ছে আমরা সবকিছু রেডিমেড চাই। তো তাতে করে কি হয়, হোমমেড ফুড যারা বাসায় তৈরি খাবার রান্না করে হচ্ছে ডেলিভার করে, তো যেহেতু এটা একটা পচনশীল প্রোডাক্ট, খাবারটা নষ্ট হয়ে যায়, তো দেখা যায় যে মানে অল ওভার বাংলাদেশ বা হচ্ছে একটা লোকেশন থেকে আরেকটা লোকেশনে এটাকে ডেলিভার করা, এই প্রোডাক্টটা অন্তত পক্ষে একটু টাফ। তো ওরা কি করে, যাদের এই ধরনের বিজনেসটা আছে ওরা কি করে, একটা নির্দিষ্ট লোকালিটিকে বা একটা এরিয়াকে টার্গেট করে হচ্ছে তাদের বিজনেসটা গ্রো করে। তো তারা তাদের ওয়েবসাইটটাকে কি করবে, লোকাল এসইও করবে। তো এখানে কি বলছে যে লোকাল এসইও ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টাইপস অফ এসইও দ্যাট ইজ মোর লোকেশন স্পেসিফিক দ্যান দ্য আদার্স। It deals with rankings in a specific state, city, or town. Local SEO helps increase a company's online presence within the location it serves. তো আমি যেই কথাটা বললাম এইমাত্র, এটাই এখানে লিখেছে যে কোনো একটা স্পেসিফিক স্টেট বা সিটি বা টাউনকে হচ্ছে টার্গেট করে এই এসইওটা করা হয়। তো আপনাদের হচ্ছে এছাড়া কিন্তু আরো অনেক টাইপের আছে। ই কমার্স এসইও আছে, আপনারা আরো দেখতে পাবেন। নেগেটিভ এসইও আছে, এটা হচ্ছে নেগেটিভ হ্যাট এসইও, যেটা আমি হচ্ছে আপনাদেরকে দেখিয়েছিলাম, যে বলেছিলাম যে এটা একটা ব্ল্যাক হ্যাট এসইও টেকনিক। এটা হচ্ছে যখন ইথিক্যালি বা বাই ইথিক্স যে টাইপসটা বা ক্লাসিফিকেশনটা চাইবে, তখন আপনারা এই নেগেটিভ এখানে হ্যাট লিখে দিবেন। হ্যাঁ, নেগেটিভ হ্যাট এসইও এইভাবে লিখবেন। তো এছাড়া আরো আছে। আচ্ছা, এগুলো হচ্ছে অ্যাডিশনাল এসইও সার্ভিস, এটা টাইপস না। তো আপনাদের যদি হচ্ছে ইথিক্যালি বা বাই এথিক্স জানতে চাই, সেক্ষেত্রে আপনারা 4 প্রকার লিখবেন। 1 নাম্বার হচ্ছে হোয়াইট হ্যাট এসইও, তারপর ব্ল্যাক হ্যাট এসইও, গ্রে হ্যাট এসইও, নেগেটিভ হ্যাট এসইও। আর যদি এমনিতে সিম্পলি টাইপস বা ক্লাসিফিকেশন জানতে চাই, সেক্ষেত্রে আপনারা 4 প্রকার লিখবেন: অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও, আর হচ্ছে লোকাল এসইও। তো এসইও হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট, তবে এটা বিশাল একটা পার্ট। শুধুমাত্র এসইও নিয়ে যদি হচ্ছে আপনারা ক্যারিয়ার করতে চান, সেটাও সম্ভব, তবে আপনার হচ্ছে সময় নিতে হবে অনেক বেশি। দেখা যায় যে 1 থেকে 1.5 থেকে 2 বছরের মতো টাইম লেগে যাবে আপনার এখানে ক্যারিয়ার করতে। তো এসইওর দেখা যায় যে যে কোনো একটা টপিক নিয়ে যদি আপনি খুব ভালো মতো শিখতে চান, সেক্ষেত্রে 5-6 মাস টাইম আপনাকে হাতে নিতে হবে। এরপর হচ্ছে আপনি নিজের ওয়েবসাইট তৈরি করবেন, ডোমেন হোস্টিং কিনে আপনার ওয়েবসাইট তৈরি করবেন, পোর্টফোলিও তৈরি করবেন। আপনার ওয়েবসাইটকে আপনি কিওয়ার্ড দিয়ে হচ্ছে র্যাঙ্ক করাবেন। তারপর হচ্ছে আপনি ক্লায়েন্ট হান্ট করবেন, ক্লায়েন্ট তখন হচ্ছে কাজ পেতে পেতে এরকম দেখা যায় যে 1.5 থেকে 2 বছরের মতো টাইম লেগে যায়। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, আপনার নিজের ওয়েবসাইটকে আগে আপনাকে র্যাঙ্ক করিয়ে দেখাতে হবে, নয়তো ক্লায়েন্ট আপনাকে ট্রাস্ট করবে কেন, তাই না? আপনি নিজের ওয়েবসাইটে যদি হচ্ছে ইয়ে না করে দেখাতে পারেন, তাহলে তো ক্লায়েন্ট আপনাকে ট্রাস্ট করবে না। আর
তবে একটা বিষয় হচ্ছে যে এসইও কাজগুলো হচ্ছে ইয়ে হয়, কি বলবো, দীর্ঘমেয়াদী হয়। যেমন একটা ক্লায়েন্ট যদি আপনি একটা ওয়েবসাইটকে হচ্ছে বিল্ড করার মানে র্যাঙ্ক করানোর কাজ নেন, তো দেখা যায় যে যে কন্টিনিউয়াসলি সে আপনাকেই হায়ার করবে, আপনাকে ছাড়া অন্য কাউকে দিয়ে হবে না ও। ঠিক আছে, তো একটা কাজ নিলে এটা হচ্ছে যে দেখা যায় যে চলতেই থাকে 5 মাস, 6 মাস, 7 মাস পর্যন্ত সে আপনাকে মানে রাখবে, তার ওয়েবসাইটটা র্যাঙ্ক না হওয়া পর্যন্ত। ঠিক আছে, তো কাজের ডিমান্ড আছে। ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, যে কোনো মার্কেট প্লেসে বলেন, ডিমান্ড আছে, ভালো ডিমান্ড আছে। আবার অন্যান্য যেই ইয়েগুলো আছে, আমরা যেরকম বাজেটে কাজ করি, ধরেন ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন টাইপ ইয়ে ক্যাটাগরি নিয়ে যখন আমরা কাজ করি, এর চাইতে একটু হায়ার প্রাইসেই হচ্ছে এসইও সার্ভিস গুলো সেল হয়। তবে কঠিন আছে, মোটামুটি বেশ ভালোই কঠিন আছে। তো ফাইবার আপওয়ার্ক তো দেখালাম, একটা মার্কেট প্লেস আছে যেটা কিনা শুধুমাত্র এসইও নিয়ে যারা কাজ করে তাদের জন্য। তো আমি এটাও একটু দেখিয়ে দিই আপনাদের। এসইও ক্লার্ক নিয়ে সার্চ করবেন, এসইও ক্লার্ক। এটা হচ্ছে শুধুমাত্র এসইও নিয়ে যারা কাজ করে তাদের জন্য। তো মার্কেট প্লেসে যেমনটা হয়, সেলাররা থাকে, সেলারদের গিগ গুলো শো করে, এখানে হচ্ছে তাদের বাজেটটা দেখা যায়, রিভিউ দেখা যায়, এখান থেকে অর্ডার করা যায়। তবে এসইওর আবার একটা বিষয় আছে যে এসইওর বিভিন্ন পার্ট নিয়েও কিন্তু চাইলে কাজ করা যায়। যেমন আপনি যদি চান যে শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ করবেন, সেটাও সম্ভব, শুধু কিওয়ার্ড রিসার্চ আপনি ভালো মতো শিখতে পারেন, এই কাজটা করতে পারেন। বা আপনি যদি বলেন যে আমি শুধুমাত্র অন পেজ এসইও করব বা কন্টেন্ট রাইটিং করব, সেটাও সম্ভব। বা আপনি যদি মনে করেন যে না আমি লোকাল এসইওটা শিখবো বা শুধুমাত্র ব্যাকলিংক শিখবো, সেটাও সম্ভব। আচ্ছা, সাইটটা লোড হচ্ছে, একটু অপেক্ষা করি আমরা। আচ্ছা, এখানে দেখেন কিছু টার্মস আছে, যে পিবিএন, ডিএ, এরকম দেখতে পাবেন, এই যে ডিআর, মানে ছোট ছোট হচ্ছে অ্যাব্রিভিয়েশন আছে। তো এগুলোর ইলাবোরেশন গুলো কি হবে, আমি আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিব আজকে। আচ্ছা, 1 মিনিট আমাকে সময় দিবেন, আমি হচ্ছে আপনাদের গ্রুপে পোস্টটা করে নিই, তারপর আমি বলছি। ফোনটা দাও তো। আপনারা কত, 65তম ব্যাচ?
আচ্ছা, তো এখানে দেখেন আপনারা, আপনাদের গ্রুপে আমি একটা পোস্ট করেছি। তো এখানে কি লিখছে দেখেন, যে ফাইন্ড আউট দ্য ইলাবোরেশন অফ দ্য ফলোইং টার্মস। এখানে কিছু টার্ম দেওয়া আছে, হ্যাঁ, এব্রিভিয়েশন দেওয়া আছে, এটার ইলাবোরেশনটা কি হবে এটা আপনারা ফাইন্ড আউট করবেন। এটা হচ্ছে আজকের আপনাদের হোমওয়ার্ক। তো এখানে দেখেন কি কি আছে, টিএ, ডিএ, পিএ, টিএফ, সিএফ, ডিআর, পিবিএন, সার্ভস। তো এগুলোর তো বিভিন্ন ধরনের মানে হয়, তাই না? বিভিন্ন টার্মসে হচ্ছে এদের ইলাবোরেশন হয়। তো আপনাদের কাজ কি হবে, আপনারা কিভাবে ফাইন্ড আউট করবেন যে টিএ মিনিং ইন এসইও বা টিএ মিনিং ইন ডিজিটাল মার্কেটিং, এভাবে সার্চ করবেন। নতুবা এক একজনের হচ্ছে এক এক রকম ইয়ে হবে, রেজাল্ট শো করবে। তো একদম আপনারা করতে থাকেন। আজকে কি বার? শনিবার। সোমবার রাতে ইনশাল্লাহ আমি হচ্ছে এটা সঠিক ইলাবোরেশনটা কি হবে এটা আমি আপনাদের গ্রুপে পোস্ট করে দিব। তার আগে পরশুদিন মানে সোমবার রাতে, রাত 9টার আগে হচ্ছে সবাই এখানে কমেন্ট সেকশনে, হ্যাঁ, আলাদাভাবে পোস্ট করবেন না, কমেন্টে এসে হচ্ছে যার যে মিনিং গুলো আপনারা খুঁজে পেয়েছেন কমেন্টে এসে হচ্ছে এই মিনিং গুলো আহ লিখে কমেন্ট করবেন। ঠিক আছে, একটা কমেন্টের মধ্যেই হচ্ছে পুরোটার মিনিং লিখে সেন্ড করবেন, আলাদাভাবে পোস্ট করার দরকার নাই। ঠিক আছে, তো হচ্ছে সোমবার রাত পর্যন্ত সময়, এর মধ্যে হচ্ছে আপনারা এটা করে ফেলবেন। ঠিক আছে। আচ্ছা, তো আমার ক্লাসের মেইন টপিক আজকে এটাই ছিল। আর আপনাদের এক্সামের ব্রিফিংটা দেওয়ার ছিল। তো একটু ভালো মতো হচ্ছে রেকর্ডিংটা দেখে নেবেন। আর এক্সামের ইনস্ট্রাকশন যেটা দিয়েছি সেটা একটু ভালো মতো বুঝে শুনে নেবেন। রেজাল্ট কিন্তু আমি দিব না, যার যার রেজাল্ট শেষেই দেখবেন। আর তো বলেই দিলাম কিভাবে কি করতে হবে। তাহলে বুধবার আমি হচ্ছে গ্রুপে নোটিশ দিয়ে দিব। বুধবার রাত 9টায়, 9টা বাজার 5 মিনিট আগে ইনশাল্লাহ আমি হচ্ছে আপনাদের পোস্ট করে দিব। আর সোমবার ক্লাস অফ থাকবে এক্সামের প্রিপারেশনের জন্য। ঠিক আছে, কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারেন, কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন। জি কামাল ভাই বলেন। ও, আমি তো আবার মিউট করে দিলাম। কামাল ভাই বলেন। জি ম্যাডাম, আমি লাস্ট ক্লাসে আমরা লিড জেনারেশন নিয়ে যে কাজ করেছিলাম ম্যাডাম, জি। আমরা হোটেলের এক ভদ্রলোকের লিড জেনারেশন করেছিলাম। ওখানে আমরা যেটা করেছিলাম, আমরা মোবাইল নাম্বার এবং আহ, তার মেইল আইডি, এই দুইটা আহ, করেছিলেন, বাট আমার কাছে ক্লিয়ার না আমরা কি কোনো সফটওয়্যারের মাধ্যমে এটা করতে পারি কিনা। আচ্ছা, হ্যাঁ আমি দেখাতে পারি, আমি ল্যাপটপ থেকে জয়েন হয়ে দেখাতে পারি। আমার লিঙ্কডইনটা হচ্ছে ল্যাপটপের মধ্যে লগ ইন করা, পিসিতে লগ ইন করা না। আর হচ্ছে অন্য ডিভাইস থেকে লগ ইনও হচ্ছে না। আমার মনে হয় ওই দিন আপনি বলছিলেন যে এটা ক্লিয়ার হচ্ছে না, বা কিছুটা প্রবলেম ছিল আমাদের আমাদের আচ্ছা। অনলাইনে বা নেটওয়ার্কে। বলছিলেন যে আমি এটা ক্লিয়ার করে দেবো। আচ্ছা, ঠিক আছে, ওখানে আমরা সবগুলো লিড কালেক্ট করে ফেলেছিলাম, শুধু ফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেসটা কালেকশনটা জি আমি জি, ওইটা একটু হয়তোবা একটু ম্যাম এটা যদি দেখিয়েছিলাম, দেখাতেন। কিন্তু যার ডিভাইস থেকে দেখাচ্ছিলাম তার জি, হয়তো বা ওটা ক্লিয়ার নেটওয়ার্ক হয়নি। প্রবলেম ছিল। আচ্ছা, তো ওইটার জন্য কি আমি প্রিভিয়াস ব্যাচের ক্লাস ভিডিও দিলে হবে নাকি আমাকে দেখাতে হবে? আমি ক্লাস ভিডিও দেখেছি ম্যাডাম, আমি আজকে সারাদিন দেখেছি, 2বার দেখেছি, বুঝতে না পারিনি। না, আমাদেরটা না, অন্যরা বুঝছে কিনা আপনি একটু। আমাদেরটা না, অন্য ব্যাচের, প্রিভিয়াস যে ব্যাচের এই সেম অন্যটা না, ক্লাসটা নিয়েছি। সেটা আমরা সেটা আমরা কি হ্যাঁ, সেটা আমরা ওটা, দেখতে পারি। ওটা আপনারা যদি আমাদের আমরা না পারি চ্যানেলে তাহলে গেলেও আমরা দেখতে পাবেন। পরের ক্লাসে আমরা এটা রিপ্লাই দেবো।
আচ্ছা, আমি দেখিয়ে দেই। হ্যাঁ, কোন ক্লাসের আচ্ছা, ভিডিওটা এটাই। দেখবেন আমি সেটা বলে দিচ্ছি। জি ম্যাডাম। একটু, আচ্ছা এটা না আমি, ইউটিউবে পাওয়া হ্যাঁ, যাবে। প্লে লিস্টে চলে আসবেন। নেট স্লো হয়ে গেছে। একটু আগের যে ক্লাসগুলো, আপনারা 65 ব্যাচ না? একটু পুরোনো যে ব্যাচের ক্লাসগুলো ওগুলোতে দেখলে ভালো দেখতে পাবেন। ম্যাডাম, সব ব্যাচের 10th, সরি। সব ব্যাচের 9th ক্লাসে কি এটা আলোচনা করা হয়েছে? হ্যাঁ, সবার কাছাকাছি দেখি এটা সব 50। ব্যাচের হ্যাঁ, আমি দেখছি, একটু দেখে বলছি। 9 নম্বর ক্লাসে আলোচনা করা হয়েছে। না, প্রিভিয়াস যেই ব্যাচগুলো হয়েছিল অনেক দিন আগে, যেগুলো হয়েছিল সেগুলোতে হচ্ছে লিঙ্কডইনটা সবার আগে দেখিয়েছিলাম। সেক্ষেত্রে হচ্ছে 4 নাম্বার ক্লাসে পাবেন। পুরো প্লে লিস্টে ওপেন করলে সামনে চলে আসবে। আচ্ছা, এটা এটাতে তো ডে 7-এ হেডলাইন আছে। দেওয়াই আছে ম্যাডাম, হ্যাঁ। যে টপিকটা দেওয়া আছে এখানে। হ্যাঁ, সবগুলো লেখাই আছে পাশে। আর একটা হলো, এটা দেখাবেন এখন নাকি আমি নেক্সট কোশ্চেন করবো? না, কোয়েশ্চেন করেন, আমি দেখছি। বলেন। আচ্ছা, আমরা কোনো আমরা কোনো রিভিউ ক্লাস পাবো কিনা কখনো কোনো সময়? হ্যাঁ, প্রবলেম ধরেন সলভিং পরীক্ষার জন্য করবো তো। আমরা সলভিং ক্লাস পাবো। আচ্ছা। হ্যাঁ, প্রবলেম সলভিং আছে, অনেকগুলো পাবেন। একটা হলো, এটা পরীক্ষার আগে পাইলে মনে হয় একটু ইজি হইতো সবার জন্য, আমার কাছে মনে হয় আর কি। কোনটাই? এই মিড আহ, টার্ম, মিড এটা টার্মের আগে যেহেতু প্রবলেম সময় সলভিং আমাদের কম, পাবেন না। 3 দিন মিড টার্মের আগে নিব না, মিড টার্মের সময় পরে আছে যখন মার্কেট মাঝখানে। প্লেসে অ্যাকাউন্ট জি। করব তখন। হ্যাঁ। আচ্ছা। আর হচ্ছে যখন কোর্স একদম শেষ হয়ে যাবে, আমার টপিক সব দেখানো শেষ হয়ে যাবে, তারপরে হচ্ছে অনেকগুলো প্রবলেম সলভিং করাবো। পরীক্ষা তাহলে ফাইনাল ক্লাস, ফাইনাল এক্সামের আগে অনেকগুলো নিব। তাহলে পরীক্ষা একটা, মিড টার্ম একটা, ফাইনাল পরীক্ষা একটা, এই তো? আপনাদের হচ্ছে মিড টার্ম আর ফাইনাল দুটো এক্সাম। ছোট ছোট এক্সাম আছে, ইফেক্ট আর কি। হ্যাঁ, বুঝতে পারছি। না, পাস না করলে সার্টিফিকেট দেওয়া বা কোনো ইস্যু আছে কিনা? পাশ করবেন না? হয়তো কেউ পাস করলো না ধরেন, না, যদি কেউ না পাশ করে, পাশ করবেন, সবাই তো আর ইজি সমান না, কোয়েশ্চেন বেটার হয়। এক্সপেকটেশন আছে। ওইটা আসলে ম্যানেজমেন্টের ডিসিশন, ওইটাতে আমার হাত নাই। পড়াশোনা করতে হবে, এই তো। পড়াশোনা, হ্যাঁ, পড়াশোনার চাইতে হচ্ছে আপনি ক্লাস ভিডিও গুলো দেখলে ভালো হয়। রিভিউ রিভিউ করলে ভালো হয়। হুম। থ্যাংক ইউ। আমি হচ্ছে আমাদের ব্যাচে যখন এক্সাম হয়েছিল, আমি সেকেন্ড হাইয়েস্ট স্কোর করেছিলাম। হ্যাঁ, মিড টার্মে সেকেন্ড হাইয়েস্ট স্কোর ছিল আমার। তাও হচ্ছে 2 নাম্বারের ডিফারেন্স, 2 নাম্বারের জন্য। যে ফার্স্ট হয়েছে তার মধ্যে। হ্যাঁ, আমাদের আমাদের সময় হচ্ছে ইয়ে হতো, মানে একসাথে অনেকগুলো ব্যাচের ইভালুয়েশনটা হতো। তো ওখানে বোধহয় কয়টা ব্যাচ ছিল, 4টা না 5টা ব্যাচ একসাথে করে মিড টার্ম হয়েছিল। ওটাতে সেকেন্ড হাইস্ট স্কোর করেছিলাম।
একটু পার্সোনালি বলি, আপনি কি এই আমাদের মতো অনলাইন ক্লাস থেকে আপনার এই এই জায়গায় আসছেন নাকি আমি আহ, আমি কোন আপনাদের ইনস্টিটিউটে? আপনাদের যেই কোর্সটা করাচ্ছি সিমিলার কোর্সটা আমি করেছি। আমার মেন্টর ছিলেন আসাদ স্যার। আসাদ স্যারের ফার্স্ট ব্যাচ স্টুডেন্ট আমি। আচ্ছা, তার মানে অন্য কোনো ইনস্টিটিউট থেকে কোনো অন্য কোনো শিক্ষা ইনস্টিটিউটে নাই? আমার শেখা হয় নাই, ইউটিউব থেকে শিখেছি অনেক। ইচ্ছা থাকলে আসলে সম্ভব। জি ম্যাডাম, থ্যাংক ইউ। দেখি আমরা ট্রাই করি। হ্যাঁ হয়তো অনেকেই অবশ্যই। আছে আপনার সাথে, হ্যাঁ, দেখা যায়। অবশ্যই আজকে ডেডিকেশন যেমন থাকতে হবে। আজকে যেমন আসাদ স্যারের কথা বললেন, আমরা একদিন ফারজানা ম্যাডামের কথা বলতে পারবো কি? ইনশাআল্লাহ। দেখা যাক, ট্রাই করি। ঠিক আছে। থ্যাংক ইউ। মাহফুজ ভাই বলেন। মাহফুজ ভাই বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমার একটা কোশ্চেন আছে, সেটা হলো এসইও সম্পর্কে। যে ইথিক্যালি টাইপস অফ এসইও, এখানে আমি নাম্বার ওয়ান পেয়েছি হোয়াইট হ্যাট এসইও, দুই নম্বর হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও, তিন নম্বর গ্রে হ্যাট এসইও, চার নম্বরটা কি ম্যাম? নেগেটিভ হ্যাট। নেগেটিভ। নেগেটিভ। হ্যাঁ। আচ্ছা, নেগেটিভ হ্যাট এসইও, হ্যাঁ। জি। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। ওকে, আমার এটি প্রশ্ন ছিল। ঠিক আছে। আশরাফ ভাই বলেন। আশরাফ শিকদার। হ্যালো ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে কিছুক্ষণ আগে ওই কোলাবোরেশন কতগুলো দিছিলেন না, শর্টকাট, ওগুলা আমরা এই ক্লাসে কি ছিল? কোনটা একটু আগে যেটা আমি গ্রুপে পোস্ট করলাম? পোস্ট করলেন ওগুলো আর কি? এটা তো আপনাদেরকে হোমওয়ার্ক দিলাম, আপনারা খুঁজে বের করবেন। আচ্ছা আচ্ছা, এমনি এই ক্লাসে ছিল নাকি এর আগে ক্লাসে ছিল? কোনো ক্লাসেই ছিল না, আজকের ক্লাসেই দিলাম। আচ্ছা আচ্ছা, এগুলা খুঁজে ফাইন করতে হবে, আমাদেরকে বের করতে হবে। জি। আপনি পোস্টটা ভালোভাবে পড়েন, আর রেকর্ডিংটা দিলে পরে আপনি করেন কাজটা, রেকর্ডিং এ বলা আচ্ছা। আছে কি করতে হবে। আর একটা ম্যাডাম, খুব খারাপ কথা আছে, আমি এটা তো 65 বেস, আমি 60 পড়েছিলাম প্রথমে, তারপর শিফট শিফট করে 65 আসছি। তো আমি কি জন্য 64 ফোর থেকে ফাইভে রিপ্লেস করছি আর কি। তা আমি মিড টার্ম একটা পরীক্ষা হয়তো দিয়ে দিচ্ছি, আমি জানি না এটা হয়তো 64 বেশি। তো ম্যাডাম এখন কি সমস্যা হবে? না, সমস্যা হবে না। সমস্যা হবে না, আপনি আবার দেন। সেটাই প্রশ্ন ছিল। তাহলে তো আপনি হাইয়েস্ট স্কোর করবেন। আপনার তো একবার দেওয়া হয়ে গেছে। না না, আমি এত ভালো ছাত্র না। আবার চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আপনার তো ঠিক আছে হাইয়েস্ট ম্যাডাম, স্কোর করার আসসালামু কথা, আলাইকুম। আপনি হাইয়েস্ট স্কোর করবেন আর ব্যাচের সবাইকে মিষ্টি খাওয়াবেন। কিন্তু প্রশ্ন আচ্ছা আউট ঠিক করবেন আছে, না, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আপনি প্রশ্ন লিক করবেন না। না, অবশ্যই অবশ্যই, কোনো ঠিক। মতেই না। ঠিক আছে। আসাদ ভাই বলেন। আসাদ ভাই বলেন। আসাদ ভাই, শুনতে পাই না তো। রেজাউল করিম। আচ্ছা, যে নিয়ে আমাদের এক্সাম হচ্ছে ওয়েডনেসডেতে, বুধবার রাত 9টায়। জি, হ্যাঁ বলুন। রেজাউল ভাই এক্সাম বলুন। দিয়ে দিয়েছেন, আমি ছিলাম না, আমি আমি অনেক পরে আসছি ম্যাম। আমি এক্সাম অনেক পরে আসছি। এক্সাম দিয়ে আমি দেইনি। ক্লাসে ছিলাম। ও আচ্ছা, তাহলে আপনি ওই যে রেকর্ডিংটা দেখে টপিকস নিন। গুলো পোস্ট করেছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কি ক্লাস আরো আছে, হ্যাঁ আছে। না এটাই শেষ? আচ্ছা, আছে। ঠিক আছে, থ্যাংক ইউ।
আব্দুল মান্নান ভাই বলেন। আসসালামু আলাইকুম। মিস, ওয়ালাইকুম ডিজিটাল আসসালাম। মার্কেটিং তো প্রায় 9টা 10টা ক্লাস হয়েছে, আর কয়টা ক্লাস আনুমানিক আইডিয়া দিতে পারবেন? 9টা কই, আজকে 11তম ক্লাস করালাম না নাকি? জি জি, 10টা বা 11টা, যাই হোক, আর কয়টা ক্লাস হতে পারে আনুমানিক আপনাদের 30টা ক্লাস হবে। আপনার প্ল্যান? 30। আপনাদের টপিক আমি ডিজিটাল মার্কেটিং এর উপরে 30টা? না না না, ডিজিটাল মার্কেটিং, ডেটা এন্ট্রি সবগুলো মিলে ফুল কোর্সটা হবে টোটাল আপনাদের 30টা ক্লাস হতে হ্যাঁ পারে, আচ্ছা। 28, 28 আর 29 এর মধ্যে আমি টপিক শেষ করে দেব। এরপর প্রবলেম সলভিং আপনাদের যতদিন প্রবলেম থাকবে ততদিন প্রবলেম সলভিং হবে। তো এরকম দেখা যায় যে এক এক ব্যাচে 32, 34 এরকমও যায়। আবার অনেকে আছে যে 30তেই শেষ করে দেয়, ওদের কোনো প্রবলেম থাকে না, 30টা ক্লাসে ওদের র্যাপ আপ করে দেয়। জি মিস, আর আজকে যে যে আর্টিকেলটা দেখাইছিলেন এসইও, এই টপিকের উপরে যদি শেয়ার করা যায় ফেসবুকে গ্রুপে, তাহলে সুবিধা হয় মানে আমাদের। আমি যেই ওয়েবসাইটটা থেকে পড়িয়েছি ওটা লিংক তো থ্যাংক ইউ দিলাম, মিস। চ্যাট বক্সে দিয়েছি তো। চ্যাট বক্সে পাননি? দিয়েছিলাম তো। আচ্ছা, মিলা মার্কেটিং, ঠিক আছে, মিলা মার্কেটিং লিখে সার্চ করলে পেয়ে যাবেন। রাসেল ভাই বলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, বলুন। জি ম্যাডাম, আপনার ক্লাসগুলো বেশ ভালোই লাগছে। প্রথম থেকেই শেষ অবধি ভালো ক্লাসগুলো দেখছি, খুব ভালোই বুঝতে পারছিলাম। আর আমার একটা কোশ্চেন ছিল যে আপনার ক্লাসগুলো যে ইউটিউবে আপলোড করা হয়, এটা কি কোনো সিক্রেসি আছে নাকি যে কেউ ওই ক্লাসগুলো অ্যাক্সেস দেখতে করতে পারে, পারবে বা এটা করতে পাবলিক পারবে? করা। পাবলিক, এটার সেটিংসে আচ্ছা। পাবলিক করা আছে। আচ্ছা, ইকো হচ্ছে কেন? আপনি কি দুইটা ডিভাইস থেকে জয়েন হওয়া? না, আমি ওই যে ভয়েসটা ইয়েতে দেওয়া, মানে ব্লুটুথে বড় ভয়েসে দেওয়া। আচ্ছা, এই কারণে এখানে ইকো এই জন্য। হচ্ছে। আচ্ছা। আচ্ছা, আমরা অন্যান্য জায়গাতে মনে হয় এটা একটু পাবলিক করা আচ্ছা থাকে না, রাসেল ভাই, বিশেষ এটা করে আমি, যদি। আচ্ছা আচ্ছা ওয়েট, আমি এটা ইয়ে করছি। কেউ একজন বোধহয় আপনিই করেছিলেন কমেন্ট, কে করেছিল? কেউ না না, একজন, আমি করে। আচ্ছা কেউ একজন এরকম বলেছিল যে কেন মানে আমরা হচ্ছে পয়সা দিয়ে কোর্স করছি, তো মানে ফ্রিতে তো ওরা কোর্সটা করে ফেলছে, এরকম একজন, কেউ একজন কমেন্টটা করেছিল। তো আমি তখন হচ্ছে রিপ্লাই করি নাই। তো আমি এখন একটু বলি, এটা অনেকের মনে এই কনফিউশনটা থাকে। অনেকের বলতে কেউ কেউ এই প্রশ্নটা করে, সবাই না। তো রাসেল ভাই, আমি আপনার কাছে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে ইউটিউবে তো ধরুন ডিজিটাল মার্কেটিং বলেন বা যে কোনো টপিকের উপরেই হচ্ছে আছে না, কন্টেন্ট আছে না বা টিউটোরিয়াল আছে না, অনেক সেলিব্রিটি হ্যাঁ, ফ্রিল্যান্সার আছে। হ্যাঁ, অনেক সেলিব্রিটি ফ্রিল্যান্সার আছে, বা হচ্ছে যারা এখন হচ্ছে টপ ক্লাস ফ্রিল্যান্সার, যাদেরকে আমরা ফলো করি, এদের কন্টেন্টও কিন্তু আছে, তাই না? তারপরেও আমরা কি করি? আমরা একটা ইনস্টিটিউটে হ্যাঁ ভর্তি আছে। হই। কেন ভর্তি হই? ইউটিউব থেকে তো সবকিছু শেখা যায়। তো আপনিও তো চাইলে ইউটিউব থেকে শিখতে পারতেন, তা আপনি কেন অ্যাডমিশন নিলেন? আচ্ছা, আমি এখানে অ্যাডমিশন নিলাম আপনার বোঝানোর যে আহ, আহ, সুন্দর যে একটা ওয়ে, এই ওয়েটা কিন্তু যারা ভিডিও আপলোড করে তাদের কিছুটা কিন্তু ইয়ে রাখে, গ্যাপ রাখে, যাতে করে ইনস্টিটিউটে ভর্তি হয়ে কিছুটা শেখা যায়। কিন্তু আপনার এই ভিডিওগুলোতে মানে আমার মনে হয় না, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আপনার ভিডিওগুলো দেখলে আমি ইজিলি সব আয়ত্ত করতে পারবো, যার আচ্ছা। কারণে আমি এই কোশ্চেনটা করেছি। আচ্ছা, কিন্তু এটা হ্যাঁ, কিন্তু সাপোর্টটা কিন্তু সাপোর্টটা অন্যান্য কোথায় অনেক ভিডিও কোথায় দেখছি পেতেন? হ্যাঁ, ম্যাডাম, আমি অনেক ভিডিও দেখেছি, বাট কোথাও না কোথাও কিছু গ্যাপ রেখে যায়, যে 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 সেখানে কিছু কোশ্চিন অ্যারাইজ হয়, সেই কোশ্চিন গুলো আর তখন সেগুলো মানে আস্ক সলভ হয় করার না বা জায়গাটা ইয়ে হয় থাকে না। না, হ্যাঁ সেটা জিজ্ঞেস জি জি। করার জায়গাটা থাকে না। বা এখন যেমন আপনি কারণ আমার বড় সাথে, বড় হুম, বড় বড় ফ্রিল্যান্সার যারা আছে, আসলে ওই গ্যাপ গুলো তারা রেখেই কন্টেন্ট গুলো তৈরি করে। তৈরি করে, হ্যাঁ। আর এখন যে আপনি আমার সাথে ইন্টারেক্ট করতে পারছেন, তখন তো আর সেটাও সম্ভব হয় না। যারা হচ্ছে কোর্স হচ্ছে ভিডিও দেখে,
আর আর আমি যেটা ব্যক্তিগতভাবে যেটা আমি মানে এটা আমার নিজস্ব মতামত, সেটা হচ্ছে আমার এতটা ধৈর্য নাই আসলে 1-1.5 ঘন্টার ভিডিও দেখবো। এতটা ধৈর্য কিন্তু হয় না। যখন আমি হচ্ছে ধরুন একটা কোথাও এনগেজ আছি, একটা ইনস্টিটিউটে আমি ভর্তি আছি, আমি রেগুলার ক্লাস করছি, অ্যাসাইনমেন্ট করছি, তারপর মেন্টরের লেকচার শুনছি, তখন আমার মধ্যে একটা স্পৃহা কাজ করে যে হ্যাঁ এটা আমাকে করতে হবে, বা হচ্ছে হ্যাঁ অমুক দিন তো আমার ক্লাস আছে, এটাতে আমার জয়েন হতে হবে। আমি মেন্টালি ফিজিক্যালি হচ্ছে একটা প্রিপারেশন থাকে, বা নেক্সট ক্লাসের আগে আমার আজকের টাস্কটা আমাকে কমপ্লিট করতে হবে, এই ধরনের একটা প্রেশার থাকে। কিন্তু ভিডিও আসলে আমার মনে হয় না যে মানে আমাদের স্টুডেন্টরা ছাড়া বাইরের কেউ এই 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টার এই আমার বকবকানি শোনার মতো ধৈর্য কারো আছে। তাহলে তো ভিউজ অনেক হতো, ভিউজ তো কম হয়। ঠিক আছে, এটা আসলে আমারও ইয়ে না, এটা ম্যানেজমেন্টের ডিসিশন। ম্যানেজমেন্ট হচ্ছে এভাবে আমাদের যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে আমরা সেটা করি। তো অনেকেই এই প্রশ্নটা করে, কিন্তু আবার আসলে করে ম্যাডাম, হ্যাঁ। ম্যাডাম আসলে করে এই কারণেই আমি আসলে আমার মানে জব, আমি আইটিতে জব করি, জব এক্সপিরিয়েন্স প্রায় 15 প্লাস আর কি। তো তো আপনি আমি কেন একটা আবার ব্যাপক ফ্রিল্যান্সিং শিখতে কোম্পানিতে আসছেন? হ্যাঁ, কম্পিউটার ডিপার্টমেন্টের হেড অফ দ্য হেড হিসেবে আছি। কিন্তু আমি চাচ্ছিলাম যে আমার কিছু স্কিল ডেভেলপ হোক এবং সেটা পরবর্তীতে যাতে নিজেই কিছু করতে পারি, যার না, কারণে আমি অবশ্যই। এখানে আসা। তো অ্যাকচুয়ালি মানে যতগুলো ইনস্টিটিউট আমি দেখেছি ওইগুলোতেও আমি কিন্তু ফ্রি স্কলারশিপ পেয়েছিলাম। কিন্তু ওইগুলোতে আমি ভিডিওগুলো দেখলাম যে তারা রেস্ট্রিক্টেড করে রাখছে। তো যার কারণে আমার এই কোশ্চেনটা যে আসলে আমরা যে যারাই এখানে 50 জনের মতো আমরা এখানে জড়িত হয়েছি, তো আসলে মানে একটু রেস্ট্রিকশন থাকলে ভালো হয়, মানে নিজেদের জন্য মানে এটা একটু আমরা ভালো করে লাগে। ফেলবো, আমরা করে ফেলবো এটা। হ্যাঁ, এখন হচ্ছে জাস্ট আমাদের এটা বোধহয় তা না মনিটাইজেশন হলে হবে হয়েছে। কি দেখেন, তা না হলে হবে কি পরবর্তী নেক্সট ব্যাচ গুলোতে মানে আস্তে আস্তে ইয়েটা কমে যাবে, মানে স্টুডেন্টের সংখ্যা আস্তে আস্তে কমে যাবে। হুম। হতে পারে, আসলে আমি বলবো, দেখি ম্যানেজমেন্টকে বলে দেখি। আসলে এই ডিসিশন গুলো তো আমাদের হাতে থাকে না, হুম। এটা আসলে ম্যানেজমেন্টের ডিসিশন, যেটা সেটাই আমাদেরকে জবে করতে হয়। ঠিক ঠিক আছে আছে, রাসেল ভাই। ধন্যবাদ। হ্যাঁ, অনেক ব্যস্ততার মাঝে আসলে আপনাদের মাঝে আসছি এই আর কি। হ্যাঁ অবশ্যই ধন্যবাদ। প্র্যাকটিস করবেন। হ্যাঁ, যেহেতু এখানে এনগেজ হয়েছেন, তা আশা করি স্কিল তো কিছু কিছু না কিছু তো শিখতে পারবেন। তো এটা যদি প্র্যাকটিক্যালি কাজে আমার লাগাতে পারেন তাহলেই হচ্ছে। আমি আমার কোম্পানির ওয়েবসাইট গুলোই মানে এসইও করার চেষ্টা করছি। এমনি এমডির সঙ্গে কথাও হয়েছে এ ব্যাপারে। তো ওইটা আমার প্র্যাকটিস হচ্ছে এবং দেন পরবর্তীতে আবার কাজেও লাগাইতে পারবো। ধন্যবাদ। ঠিক আছে, ঠিক আছে রাসেল ভাই, শুভকামনা রইলো। আচ্ছা, ফিলিপ বাবলু বিশ্বাস, বলেন। থ্যাংক ইউ ম্যাম। আমার ইসের ছিল গত ক্লাসের যেখানে আপনি শেষ করছিলেন, সেটা হচ্ছে যে apollo.io, এটার যে কাজ দেখাচ্ছিলেন এক্সটেনশন হওয়ার বিষয়, পেজ যেখানে নেটওয়ার্ক প্রবলেমের কারণে আচ্ছা ওইটা ফিলিপ দা, শেষ আমি করা কিন্তু যায়নি, আপনি একটু আগে, বলছিলেন নেক্সট হ্যাঁ ক্লাসে একটু আগে, দেখাবেন। ঠিক আছে, একটু আগে কামাল ভাইকে কিন্তু বলেছিলাম কথাটা, এটা বলেছিলাম। কামাল ভাইকে যেটা বলেছেন সেটা হচ্ছে, আমি যদিও চ্যাটে লিখছি, সেটা হচ্ছে যে আপনি যদি অন্য কোনো এলডিএম অন্য কোনো ব্যাচেরই দেন, তো আমাদের LDM 65 ব্যাচেরই প্রিভিয়াস ক্লাসের ভিডিওগুলো পেতে খুব প্রবলেম হচ্ছে। তার কারণ হচ্ছে যে অনেক ট্রাফিক জেনারেট হয়ে যায়। তো সেজন্য কোথায় আমি ট্রাফিক নিজেও যখন জেনারেট পুরানো হয়? ক্লাসগুলো, আমাদের LDM 65-এর আমি যদি মনে করেন এখন 7 নম্বর 7 নম্বর ক্লাসটা দেখতে চাই, তাহলে অনেকক্ষণ এবং অনেক ই করে ই করা লাগে, সার্চ করে মানে ই করতে স্ক্রল করতে করতে ই করা লাগে। তো সেজন্য আপনি যদি অন্য আর একটার, যেহেতু আপনি ওই দিন বলছিলেন যে ক্লাসে সামান্য একটু বাকি আছে, তো হয়তো মেবি 5-10 মিনিট, তো সেটা যদি আপনি এই ক্লাসে দেখান, তাহলে একটু ভিডিওটা হয়ে থাকতো রেকর্ডিং, এবং আমরা এই 11তম আজকের ক্লাসের ভিডিওটাই আবার বারবার দেখে একটু প্র্যাকটিস করতে পারতাম। এটা আমাদের জন্য, স্টুডেন্টদের জন্য ভালো হতো আর কি। আচ্ছা ফিলিপ দা, আপনি আমার কথাটা আগে শোনেন। আমি বলেছি যে আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটা হচ্ছে আমার ল্যাপটপে, পিসি থেকে আমি আমার লিঙ্কডইনে হচ্ছে লগ ইন করতে পারছি না। লিঙ্কডইন এটা অ্যালাউ করে না, একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে লগ ইন করতে দেয় না। আমি এখন ক্লাস নিচ্ছি আমার পিসি থেকে, আমার লিঙ্কডইন হচ্ছে আমার ল্যাপটপে। এখন আমাকে লিঙ্কডইন যদি ইয়ে করতে চাই, আমাকে হচ্ছে ল্যাপটপ থেকে আবার জুমে জয়েন করতে হবে।
জয়েন করলে পরে হচ্ছে আমি ওখান থেকে দেখাবো। ঠিক আছে? তো এটা একটা বা আমাদের প্রস- আমরা ইসে আছি, আমাদের আমি কারো লেট ই মি থেকে দেখানো ফিনিশ, যায় কি লেট মি ল্যাপটপ থেকে? ফিনিশ, উইল ইউ? আমি বলছি যে আমার লিঙ্কডইন অ্যাকাউন্টে কানেকশন অনেক। ঠিক আছে, ওখান থেকে দেখানোটা ইজি হবে। আপনাদেরটা দিয়ে তো আমি ট্রাই করলাম লাস্ট ক্লাসে, আপনাদের যেহেতু কানেকশন নাই, ওটা হচ্ছে ঠিক মতো ডাটাগুলো শো করছে না। তো এটা দেখাতে হলে ও, আমার ও। ডিভাইস থেকেই দেখাতে হবে। ঠিক আছে, এখন প্রায় 10:30 বেজে গেছে, এখন এই প্রসেসটা আমার আসলে এখন টায়ার্ডসাম লাগছে আমার কাছে। তো না ঠিক আজকে আছে, না। আপনাদের যদি একান্তই প্রবলেম হয় আমি নেক্সট কোনো দিন দেখিয়ে দিব। হুম, ঠিক আছে। আর হ্যাঁ হ্যাঁ অল্টারনেট হুম। একটা ওয়ে আমি বললাম যে ওখানে প্লে লিস্টে গিয়ে প্রিভিয়াস যে কোনো একটা ব্যাচের ডাটা, লিড জেনারেশনের যে ক্লাসটা সেটা আপনারা দেখে নিতে পারেন। একই একই কোন ক্লাস, ব্যাচের যে কোনো ব্যাচের ম্যাম, কোন প্লে ব্যাচের? লিস্ট তো তো সব ওপেন করা আছে, আপনি যে কোনো ব্যাচে যান। যে কোনো ব্যাচের প্রিভিয়াস, আপনারা তো 65 ব্যাচ, আগের যে কোনো ব্যাচে যান। আমি অবশ্য ওই গ্রুপে খালি থাকি ওই, আর আপনার গ্রুপের ভিডিওই খালি ই করি, ওই ইউটিউবের গুলো ই করি না। তো যার কারণে আচ্ছা, ইউটিউবের ওই আইটিতে ঢুকে দেখতে হবে, তাই তো? ঠিক আছে, এরপরেও যদি বুঝতে প্রবলেম হয় আমাকে বলবেন, আমি যে কোনো একটা প্রবলেম সলভিং এর দিন দেখিয়ে তো দিব। আর একটা ই ছিল, সেটা হচ্ছে যে ওই যে এক্সামের কথা বলেছেন, আমিও ভাবছিলাম যে ধন্যবাদ যার জন্য, কিন্তু থিওরিটিক্যাল যে এক্সাম হবে, আহ, কিন্তু একটু প্র্যাকটিক্যাল এক্সামের দিকে কি যাওয়া যায়, এটা আমার হচ্ছে যে একটা না, প্রস্তাব। আপনি কোনো অ্যাসাইনমেন্ট দিলেন, আমরা করে আর কি জমা দিলাম ওই গ্রুপে, ওটা তো প্রতিদিনকার মানে অ্যাসাইনমেন্ট প্র্যাকটিক্যাল তো কোনো কাজ যাচ্ছে, করতে প্রতিদিন আপনাদের যে কাজগুলো যাচ্ছে সেগুলো আপনারা করে করে তো আমাকে দেখাচ্ছেন, সেটা আপনি গ্রুপে শেয়ার করেন। না। গ্রুপে কিন্তু বেশিরভাগই যারা প্রবলেম হচ্ছে বিভিন্ন জায়গায়, সেইটা দেখি আর যারা কি প্রবলেম স্ক্রিনশট দিয়ে, হচ্ছে না মানে তারাও আমরা দিচ্ছে, করছি যাদের প্রবলেম হচ্ছে না ও, ওরাও শো করছে। মানে এটা দিলে আমরা একটু প্র্যাকটিস বাবদ আমরা একটু হতাম, ইনকারেজ হতাম, এবং আমাদের জন্য ভালো হতো আর কি। এরকম একটা জাস্ট আমার প্রস্তাব, আপনি একটু ভেবে দেখবেন, এখন না, হয়তো পরে কোনোদিন দিলে আমার তাহলে একটু মানে মানে বায়ারের কাজ করার আগে অনেক ভয়, অনেক দুশ্চিন্তা আছে, তো সেজন্য যদি এরকম কিছু একটা করে দেখাতে পারি, একদিন করার সুযোগ থাকে, তাহলে আমাদের জন্য বেটার হবে আর কি। ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। সিয়াম বাবু। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। সবই তো বুঝলাম, ফেসবুক অ্যাডস ম্যানেজার নিয়ে সমস্যা। কি সমস্যা? আপনিও কি ব্লুটুথ ইয়ে করে রেখেছেন, কানেক্ট করে রেখেছেন? আমার কান তো শেষ, নিজের ভয়েসই শুনতে পাচ্ছি। পিসিতে জয়েন আছে তাও। কি সমস্যা সেটা বলেন। এই যে ফেসবুক থেকে অ্যাডস ম্যানেজার যাচ্ছে, তো অ্যাডস ম্যানেজারে পাসওয়ার্ড চাইছে। আপনি কালকে বলেছিলেন গত ক্লাসে যে পিসি থেকে জয়েন হয়েছে, তো এখন স্ক্রিন শেয়ার করে একটু দেখেন হ্যাঁ, সমস্যাটা কি। দেখান। শেয়ার কোথায় হারিয়ে গেল? দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, দেখতে পাচ্ছি। ফেসবুকে যান, এই যে ফেসবুকে আছে। ইয়ে করেন, স্ক্রিন বড় করেন। আর আপনি যে কোনো একটা ডিভাইস থেকে ইয়ে করেন। আমার কান শেষ। পিসি থেকে করলে ফের কথা আপনারা শুনতে পাবেন, কিন্তু আমি বলতে পাবো না। এই যে ম্যাম, আপনি ক্রিয়েট অ্যাডে কেন যাচ্ছেন? আপনি তো অ্যাডস ম্যানেজার যাবেন। দেখেন দেখেন এইভাবে যাচ্ছি, গো টু অ্যাডস ম্যানেজার। এই যে এটা সমস্যা। আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা দেন, অ্যাকাউন্টেন্ট ফেসবুক আইডির। ভুল বলবে।
এই যে। এটা আপনার ফেসবুক আইডির রাইট পাসওয়ার্ড? জি। আমাকে দেখান, ফেসবুকে যান, গিয়ে লগ আউট করে আবার লগ ইন করেন। বাকি ট্যাবগুলো কেটে দেন। এই জিনিসটা হওয়াটা যায় না। লগ আউট করেন। রেকর্ড হচ্ছে, পাসওয়ার্ড দেখিয়েন না। ইয়েতে যান। কেন আপনার ছবিটাতে, ছবিটাতে ক্লিক করেন, তাহলেই তো হচ্ছে। এটা দে। ওয়েট। এবার যাব। না, দাঁড়ান। আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি। অ্যাপ্রুভ করেন। কই, কোথায় আসলো? রিকোয়েস্ট দেখেন গিয়েছে। রিকোয়েস্টটা দেখতে পাচ্ছেন না? জি না। এস। অ্যাপ্রুভ করেন। জি মাউস করলাম। ছেড়ে দেন। ছেড়ে দে। এখানে এই সমস্যাটা খালি দেখাই। আপনি প্রপারলি করেছিলেন? জি, এর আগে চেষ্টা করেছিলাম, এটা দেখা ছিল। আর আপনার এটা এই আইডি তো অ্যাডস ম্যানেজার মানে চালায় না, ও অন্য আইডি তে চালায়। কি আপনার বিজনেস অ্যাকাউন্ট এই অন্য, আইডিতে না? জি না, এটাতে না। এটাতে আছে তো, এটাতে রেস্ট্রিক্টেড করা আছে। তো আপনার বিজনেস অ্যাকাউন্ট যেই আইডিতে, সেখানেই তো অ্যাড অ্যাড অ্যাকাউন্ট থাকবে। এটা আছে তো, এটা চালাই না, এটাতে ব্যবহার করি না। এখানে বিজনেস অ্যাকাউন্ট করা আছে? করা ছিল, মানে এটা নতুন অ্যাকাউন্ট তো, কয়েক মাসে বানাই। এই যে।
ওই ঠিকই তো আছে, এই যে আপনার অ্যাডস ম্যানেজার। চালা নাই তো এই যে ওই অ্যাড, অ্যাকাউন্টে সব এই যে ভাইয়া এটা আপনার অ্যাড অ্যাকাউন্ট। জি ভাই আমি বুঝতে পারলাম এটা নতুন অ্যাকাউন্ট এখন এটা আগে দেখেন চেক করেন রেস্ট্রিক্ট হয়ে আছে। রেস্ট্রিক্টেড থাকলে তো এখানে নোটিশ দেখাতো। নোটিফিকেশনে যায় দেখেন নতুন আসছে। কই কোনো নোটিফিকেশনই তো নাই। এটাই আপনার অ্যাড অ্যাকাউন্ট। এই যে সেটিং এর উপরে এটা এটা তো মেসেজ মনে হয়। সেটিং এর উপরে এই যে ওয়ান লেখা যেটা, জি জি কই ওর ভিতরে যান নো অ্যাকশন নিডেড সেটআপ এটা চালান এটা কখন অ্যাড কমিউনিটি করা নাই নতুন অ্যাকাউন্ট ওইটাতে সবকিছু চালায় ওইটাতে সবচেয়ে বড় সমস্যা আর ওইটা আমার আব্বার নামে খোলা আছে মানে আপনি তো ওই আমাকে অ্যাকাউন্টে এটাই কাজ দেখালেন। করতাম হঠাৎ করে আমি বুঝতে পারছি না আপনার এটা আব্বার তো অ্যাকাউন্ট কোনটা, আপনার অ্যাকাউন্ট কোনটা। আরেকবার যাচ্ছে আর মাউসটা একটু ছাড়েন ছেড়েছি। ওটাই পাসওয়ার্ড দিলাম অ্যাকাউন্টে আসলাম এখন এখান থেকে এখানে দেখেন আমি দেখাচ্ছি, এটা না, এটা না, এখান থেকে যাবেন। মেটা বিজনেস সুইট থেকে যাবেন। জি এখান থেকে অ্যাডস ম্যানেজার, অ্যাডস ম্যানেজারের প্রবলেম আপনার। জি জি ওটাই অ্যাডস ম্যানেজার নতুন জিও ফোর কার্ডটা নতুন করে জানানো যায় কি ধরনের ক্যাটাগরি কি দিয়েছিলেন? এটা হলো এই মনে হয় হুম, তিনটা বলে ভুলে এটা গেছেন। নতুন একটা মানে তৈরি করছেন আপনি কি দিয়েছিলেন? মনে পড়ে না একটু দিয়ে দিন তো টেকনোলজি দিলাম। ক্রিয়েট করব। মানে নতুন আর একটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি হলো
আপনার এখানে বিজনেস অ্যাকাউন্ট তৈরিই করা হয় নাই। এতদিন ধরে কাজ করছেন কিছু তাইলে কোথায় গিয়ে আপনি চেষ্টা করছেন? দেন এ- যে এখান থেকে ক্রিয়েট করতে হবে। এটা ক্রিয়েট হওয়ার পর রেস্ট্রিক্টেড হবে, এনআইডি কার্ড দিয়ে হচ্ছে এটা রিকভারি করে নেবেন। ফেসবুক পেজ ফের ক্রিয়েট করতে হবে, ফেসবুক পেজটা ছিল। পেজের নাম বলেন। যে আইডি থেকে খুলছেন ওটা অ্যাডমিন হতে হবে, ওরকম একটা ডিজিটাল পেজের নাম ডিজিটাল মার্কেটিং। টাইপ করেন। আমি একটু দেখছি। আবার কি দেখেন? আচ্ছা, নতুন নাম দেন, এখানে বোধহয় ক্রিয়েট করতে বলছে। You will need a page to start. নতুন নাম নতুন নাম দেন। কিবোর্ডে কাজ করছে না। নাম কি আপনার? শ্যাম, তো অন্য ডিজিটাল মার্কেটিং দেন। ঠিক আছে, নেন, এখান থেকে ক্যাম্পেইন নিয়ে করতে পারবেন। এই যে এখানে পেজ ক্রিয়েট হয়ে গেছে। 3টা ক্যাম্পেইন দেখাচ্ছে না। শো মোর অপশন আছে ভাইয়া, একটু দেখবেন তো। নেক্সট। এখানে নেক্সট করে লাভ কি? এখানে তো ক্যাম্পেইন শুরু হবে। এগুলো আপনি এখন বসে বসে প্র্যাকটিস করেন। আমি স্ক্রিন অফ করে দিলাম। ঠিক আছে। ঠিক আছে, প্রবলেম সলভ। জি। আচ্ছা, আর কার সাথে কথা বলছিলাম? জাহিদুল, আপনি হ্যান্ড রেজ করেন না কেন? জাহিদুল ইসলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আহ, আমি প্রশ্নটা এর আগেও করেছিলাম, এখনো আবার করতেছি। আমি লিঙ্কডইন অ্যাকাউন্টটা পাচ্ছি না আর কি। আচ্ছা, আমি যেভাবে কয়েক বলেছিলাম ট্রাই করেছিলেন কিনা? জি জি, আমি দুই প্রায় 3টা জিমেল দিয়ে ট্রাই করেছি, তারপরও পাচ্ছি না। আপনাকে এই সম্ভবত যে আউটলুকের ইমেল অ্যাড্রেস তৈরি করতে বলেছিলাম, করেছিলেন জি জি জি, মাইক্রোসফট এই এসে? যে জি, ও অ্যানিমেলের একটা শো আছে না, হুম হুম। অ্যানিমেলে এখানে ভেরিফাই করতে গিয়ে আর হচ্ছে না। আচ্ছা, এটা অনেকেরই হয় এই প্রবলেমটা। আপনি এখন ট্রাই করেন না, হ্যাঁ, কিছুদিন গ্যাপ দেন, জি। কিছুদিন পরে ট্রাই করেন। ও, আর ডিভাইসের আপনার যে ব্রাউজার গুলো থেকে ব্রাউজ করেছিলেন ওগুলোর হিস্ট্রি গুলো একটু ক্লিন করে ফেলেন। এটা ও যে ব্রাউজ থেকে করছে, যে হিস্ট্রি ব্রাউজার গুলা গুলো আপনি ট্রাই করেছেন যে লিঙ্কডইন অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য, ওই ব্রাউজারের হিস্ট্রি গুলো একটু ক্লিন করে ফেলেন, সবগুলো ক্লিন করে জি জি এখন জি ট্রাই করবেন না, আরো কিছুদিন পরে ট্রাই করেন। জি জি জি। ও, এটা তো প্রায় অধিকাংশ তো এটাই হচ্ছে, তাই না? সরি? যে বলতেছিলাম যে এই লিঙ্কডইন অ্যাকাউন্টটা তো দেখতেছে কয়েকজন হয়েছে, আর তো প্রায় অনেকজনের হয় না মনে হচ্ছে। হ্যাঁ। জি। আর সেই সমস্যা। সালাম আলাইকুম। আচ্ছা, ঠিক আছে। ইকবাল হুসাইন।
আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। আসলে ম্যাডাম আর একটা কয়েকটা কথা ছিল, আমি কয়েকটা ক্লাস করতে পারিনি বুঝছেন, আমার ফাদার অসুস্থ ছিলেন তো আমি ঢাকা সিএমএসি ছিলাম, যার কারণে আমার ক্লাসটা করা হয়নি, ওই জন্য ওনার সাথে ছিলাম, আর কেউ ছিল না। এখন যে পরীক্ষাটা এক্সামের কথা বলছেন, আসলে আমি তো লাস্টে জয়েন করেছি, এই জন্য ক্লিয়ার বুঝতে পারিনি, কারণ যদি একটু আমাকে রিপিট করতেন জিনিসটা আচ্ছা, ভালো হতো। মিড টার্ম এক্সাম হবে আমাদের। হ্যাঁ, মিড টার্ম এক্সামের ইনস্ট্রাকশনটা এই ক্লাস রেকর্ডিং এ পাবেন। শুরুর দিকে আমি বলে দিয়েছি, তো একটু রেকর্ডিংটা দেখে নিন। বুধবার এক্সামটা হবে, সোমবার ক্লাস বন্ধ থাকবে। তো আপনি হচ্ছে রেকর্ডিংটা দেখার সুযোগ পাবেন। আজকে তো শনিবার, বুধবার অনেক দিন টাইম আছে। তো যেই ক্লাসগুলো আপনার মিস হয়েছে ওগুলো রেকর্ডিং গুলো একটু দেখে নেন। ঠিক আছে ম্যাডাম, ওকে, এটাই জানার জন্য। আর হচ্ছে ট্রাই করবেন পার্টিসিপেট করার জন্য, ঠিক আছে? আর যে আপনার বুধবার, বাবার জন্য দোয়া রইল। জি জি, এক্সামটা বুধবার হবে না? যেভাবে হ্যাঁ, যে সময় ইনশাল্লাহ। যেভাবে ক্লাসটা হচ্ছে ওই সময় হবে নাকি? জি, 9টায়। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এআর রাহিম। আপু আমার ওই যে বিজনেস অ্যাকাউন্ট নিয়ে প্রশ্ন আছে। প্রশ্ন করে বলতেছি ফেলেন। রিভিউ রিপোর্ট, রিভিউ মেসেজ আসলেই তো ওটা দিয়ে তো আমি হলে অ্যাড ক্যাম্পেইন করতে পারবো নাকি? না, ভেরিফাইড কি এটা রিকভারি করা হতে আছে? হবে। আন্ডার রিভিউতে থাকলে পারবেন না। এটা রিকভারি হয়ে ফ্রেশ হয়ে আসতে হবে দেন। তাহলে তো মানে আমি ক্যাম্পেইনটা করতে পারবো, ভেরিফাইড না হলেও তো হবে। কি আপনারটা মানে কি ব্লক হয়ে আছে কিনা, রেস্ট্রিক্টেড কিনা? রেস্ট্রিক্টেড ছিল 30 দিনের জন্য। এখন রিভিউ হয়েছে? না হয় না। তাহলে ওয়েট করেন। না আপু, আমার প্রশ্নটা হচ্ছে যে মানে আমি অ্যাড ক্যাম্পেইন করার জন্য কি ভেরিফাইড হওয়া গুরুত্বপূর্ণ কি দরকার কি? দরকার কি? আপনারটা রেস্ট্রিক্টেড হয়ে আছে, ভেরিফাই না হলে তো এটা ফ্রিজ হয়ে থাকবে। তো এটা অ্যাক্টিভ না হলে আপনি অ্যাড ক্যাম্পেইন করবেন কিভাবে? আহ, ঠিক আছে, ধন্যবাদ। এইচপি নামে যিনি আছেন বলেন। এইচপি। ঠিক আছে, যাদের প্রশ্ন ছিল সবার প্রশ্ন তো নিলাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। ম্যাম আমার মেটা বিজনেস অ্যাকাউন্ট নিয়ে একটা কোয়েশ্চন ছিল। আহ, আপু বলে ফেলেন। যে ওইখানে ম্যাম আমার এনআইডি এর মধ্যে যে নামটা ছিল, ফেসবুক আইডির মধ্যে নামটার মধ্যে একটু ভিন্নতা আছে। তো এখন এনআইডির সাথে মিল রেখে যদি আমি বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তারপরে যদি আমি আবার আমার ফেসবুক আইডিতে যে নাম আছে ওইটা যদি আমি দিয়ে দিই, তাহলে কোনো প্রবলেম হবে কিনা ম্যাম? সবার আগে ফেসবুক আইডির নাম এনআইডি অনুসারে করবেন, তারপর বাকি কাজ। জি ম্যাম, তারপর আমি বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পরে যদি আমি আবার আমার আগের জায়গায় নিয়ে যাই, ফেসবুক আইডি বর্তমানে যে নাম আছে ওই নামে যদি নিয়ে যাই, কোনো সমস্যা হবে কিনা? ওরে আপু, এত কমপ্লিকেটেড কেন আপনারা? এত কিছু করতে মন চায়? একবার এটা চেঞ্জ করবেন, আবার এটাকে বদলে আবার আগের ইয়েতে নেবেন। কোনো সমস্যা হবে কিনা ম্যাম? আপু আমার জানা নাই, এরপর কোনো সমস্যা হবে কিনা সেটা আমি বলতে পারছি না। অরিজিনাল যে ইয়ে থাকে, সবসময় ট্রাই করবেন যে আপনার অরিজিনাল যে নামটা থাকে সবগুলো সাইটে অরিজিনাল নামটাই ইউজ করতে। জি ম্যাম, থ্যাংক ইউ। ঠিক আছে। ঠিক আছে, তো আজকে ক্লাসটা এতটুকুই থাকলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।